আমি এই ক্লাসটা রেকর্ডেড ভার্সনটা আপনাদের সাথে আসসালামু আপলোড করে আলাইকুম। দিব। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসটা রেকর্ডেড ভার্সন আপনাদের সাথে আপলোড করে দিব। আর অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি যেটা আমার কাছে চলে আসবে, আমি সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আর আপনাদের তো অলরেডি এটা যেটা মেকআপ ক্লাস, ওইটার তো অলরেডি অ্যাটেন্ডেন্স আমার কাছে আছে। সো আমি আজকে একটু কোয়ারিজ বলে নিই। আমি মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে আপনারা জানতে চেয়েছেন ক্লাস টেস্টটা আজকে নিব কিনা। ক্লাস টেস্টটা আজকে আমি নিব না। ক্লাস টেস্টটা আমার নেওয়ার কথা ছিল হচ্ছে, নর্মালি আমাদের ডেট ছিল হচ্ছে নেক্সট ফ্রাইডে সেকেন্ড ক্লাসে, মানে মানে 30 তারিখ যেটা ছিল ওই দিন আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাসটাতে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। এখন আই এম নট শিওর, আমার আরেকটা ক্লাস থাকে ওই দিন এমবিএর। ওনারা আমাকে বলেছেন যেটা যে 30 তারিখ সামহাও গভর্নমেন্ট হলিডে থাকতে পারে ঈদে মিলাদুন নবীর জন্য। ঈদে মিলাদুন নবী হলে যদি ক্লাস অফ থাকে, সেক্ষেত্রে তো আমি আসলে বলতে পারবো না যে ক্লাস টেস্ট আর নিতে পারবো না। আর সেক্ষেত্রে মেকআপ ক্লাস, যেহেতু গভর্নমেন্ট হলিডেতে কোনো ক্লাস মিসিং গেলে ওটার ক্ষেত্রে আমাদের মেকআপ ক্লাস নেওয়ার কোনো বিষয় থাকে না। তো এই কারণে আমি হচ্ছে কি ক্লাস টেস্টটা এই উইকে হবে না, নেক্সট উইকে হবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মানে এই সানডেতে না, আমি ক্লাস টেস্টটা নিব হচ্ছে কি নেক্সট, সরি এই ফ্রাইডেতে না, আমি হচ্ছে নেক্সট ফ্রাইডে যেটা হবে সেদিন হচ্ছে কি ক্লাস টেস্টটা নিব। আচ্ছা, সো যেটা বলছিলাম, তো আমি একটু ডেটটা দেখছিলাম যে কত তারিখ পরে। একটু সময় দেন আমাকে, আমি একটু ডেটটা দেখে নিই। সামনেও হ্যাঁ, মানে এই ফ্রাইডে আমি নিব না, নেক্সট ফ্রাইডে নিব। যেহেতু 30 তারিখ আমি জানি না, 30 তারিখ এটা ছুটি থাকতে পারে ঈদে মিলাদুন নবীর। হ্যাঁ, 6 তারিখ পড়বে। ঠিক আছে, সো 6 তারিখ আমাদের যেটা হবে যে 6 তারিখ আমি ক্লাস টেস্টটা নিব, এটাই বললাম। 30 তারিখটা যেহেতু আনসার্টেন হয়ে গেছে, আমি বলতে পারছি না যে ওই দিন ক্লাস হবে কিনা বা আমাদের ছুটি থাকবে কিনা। তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এটা ফর শিওর, এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। সেটা হচ্ছে 6 তারিখ ক্লাস নেব। যদি কোনো কারণে 6 তারিখ বললেন যে হ্যাঁ ম্যাডাম, এরকম হতে পারে ক্লাস সাসপেন্ড যদি হয়ে যায়, ধরেন সাপোজ ম্যাডাম মিড চলে আসলো, তখন কি করবেন? তখন আমি এরকম একটা মেকআপ ক্লাসে টাইম দেবো। মেকআপ ক্লাসে হলো আমি একটা ক্লাস টেস্ট নিয়ে রাখবো মিডের আগে, এটাই বলতে চাচ্ছি। ওকে, সো চলে যাই। আজকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওই ক্লাসটাতে স্টার্ট করেছিলাম কিছু টপিক। সো এখন আমরা দেখবো হচ্ছে কি, আমরা যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স পড়ছি এটা কি, এটা তো সম্পর্কে আমরা জেনেছি যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স অ্যাকচুয়ালি যেটাকে বলছিলাম যে আমি যখন ইকোনমিক থিওরি, দ্যাট মিনস বোথ ফ্রম মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, এখান থেকে আমরা যখন ইকোনমিক থিওরি এবং সাথে কিছু টুলস অ্যানালাইসিস যেটাকে আমরা বলছি, যেটা কিনা হচ্ছে গিয়ে ইকোনোমেট্রিক্স বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এর একটা পার্ট, এই দুইটার কম্বিনেশন আমি যখন পাবো, সেই কোর্সটাকে আমরা আসলে ম্যানেজারিয়াল ইকোনমিক্স বলছি। এবং এটার মেইন এইম হচ্ছে গিয়ে টু হেল্প এ ম্যানেজার টু অর্গানাইজ অ্যান্ড টু হেল্প এ ম্যানেজার টু অর্গানাইজ এ ফ্যাক্টরি, হতে পারে একটা ফার্ম, হতে পারে একটা হসপিটাল, হতে পারে নন প্রফিট অর্গানাইজেশন, হতে পারে এটা ইন মোস্ট ইফেক্টিভ ওয়ে। দেন আমরা এটা একটা মানে একটা ইমেজের মাধ্যমে দেখেছিলাম যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর যে আমি যেটাকে বলতে পারি যে যে ভার্সেটাইল সেক্টরে যে সে যে কন্ট্রিবিউশন রাখতে পারে সেটা। এবং এই ক্ষেত্রে আমরা দেখে নিয়েছিলাম যে আমাকে তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস ম্যাম, শোনা আচ্ছা, যাচ্ছে। সো এখানে আমরা দেখেছিলাম যে উনি যে কোন কোন সেক্টরে আসলে উনি ওনার ইম্প্যাক্টটা রাখছেন, আমরা সেগুলো সম্পর্কে দেখেছিলাম। সো দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে, দেখেন এখন এই ক্ষেত্রে না অনেকের প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি মনে হয় আমি যখন ম্যানেজার ইকোনমিক্স পড়বো, এটা শুধুমাত্র মনে হয় আমি যে অ্যাজ এ ডিসিশন মেকার, বা আমি যেটাকে বলতে পারি যে আমি যদি হচ্ছে গিয়ে আপনার মানে প্রফিট অর্গানাইজেশন যেগুলোকে আমরা বলি, যেখান থেকে আমাদের প্রফিট মেকিং একটা সিচুয়েশন থাকে, সেই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে সাধারণত মনে হয় আমাকে এই কোর্সটা হেল্প করবে। বাট না, আপনি যদি নন প্রফিট অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, লাইক হসপিটাল অর ইউনিভার্সিটিজ অর মিউজিয়াম অর স্কুল, সো ইন দ্যাট কেসেস অর এনজিও, ইন দ্যাট মানে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে যে এনজিও গুলো কাজ করে, সো ওই অর্গানাইজেশন গুলোকেও কিন্তু তাদের কিছু গোলস থাকে এবং হচ্ছে গিয়ে তাদের কিছু কনস্ট্রেন্ট থাকে। সো কনস্ট্রেন্ট গুলোকে কিভাবে আমি সরিয়ে ওই গোল গুলোকে অ্যাচিভ করব, এই ধরনের ডিসিশন মেকিং সেক্টরও কিন্তু আপনাকে এই কোর্সটা হেল্প করবে, বা এই কোর্স থেকে যে আইডিয়াস গুলো আপনি পাবেন সেটা আপনাকে হেল্প করবে।
Now let's see, is there any difference between financial economics or economics? Yeah, এটা একটা broad question এবং এটা আমাদের জন্য একটা খুব কমন কোশ্চেন হয়ে দাঁড়ায় যে আমরা আসলে অনেক ক্ষেত্রে বুঝি না যে অনেক সময় দুটো কোর্সকে একই সাথে ধরে নিই, স্পেশালি যারা ধরেন যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের থাকে। আমার ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম কেসে যে দুটাকে আলাদা করতে আমার খুব কষ্ট হয়। আমার ম্যাক্সিমাম কেসে এটাকে ইকোনমিক্স ওভারঅল ইকোনমিক্স এর আমি ইমপ্লিকেশন আমি এটাকে মধ্যে খুঁজে পাই। আমার আমার এই জিনিসটা খুব বেশি হয়। So আমি যদি তারপরেও এই জন্যই আমি এখানে দেখবো যে এই there is a broad difference between economics and managerial economics. So first of all, what is economics? Economics actually আমরা definition যেটা আচ্ছা সরি আমার একটু শেয়ার স্ক্রিন অফ হয়ে গিয়েছিল, জাস্ট ফর সেকেন্ড আমার স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল এবং আমিও মিউট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমি বলছিলাম যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যাম ইকোনমিক্স। হ্যাঁ হ্যাঁ, আমি পজ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পেরেছি আমার এন্ড থেকে প্রবলেম ছিল। না ম্যাম, মাঝে মাঝে আপনার কথা শোনা যাচ্ছে না। জি ম্যাডাম, অনেক কাঁপছে ম্যাডাম, ভালোভাবে শুনতে পাচ্ছি। আজকেও যদি আনস্টেবল নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে, এখন আমি এটাকে হচ্ছে গিয়ে ওভারলুক করছি। আজকে প্রবলেম হলো আজকে ক্লাস। ম্যাম ম্যাম আর একটু স্লো বললে ভালো হয়, কেননা আচ্ছা নেটওয়ার্কের জন্য হুম না কথাটা ম্যাম, বোঝা যাচ্ছে স্লোই বলছে কিন্তু ফাস্ট ফরওয়ার্ডিং হয়ে যাচ্ছে ম্যাম নেটওয়ার্কের কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো আমি একটু স্লো যাই। আর যদি কথা কেটে যায় এটার একটা সলিউশন আমি দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে তখন একটু রেকর্ডেড ভার্সনটা দেখবেন, কজ আমি যতই জি আমার নেটের কারণে আপনার যতই শুনতে অসুবিধা হোক, রেকর্ডেড ভার্সনে কিন্তু সেটা ঠিকঠাক মতোই আসে। রেকর্ডেড আচ্ছা, ভার্সনে কিন্তু ওকে ম্যাম, ঠিক মানে আছে। মানে রেকর্ডিংটাতে কিন্তু কোনো কখনো কখনো অসুবিধা হয় না। ঠিক আছে সো ম্যাম। রেকর্ডেড ভার্সনে কিন্তু সেটা প্রপারলি থাকে। তো যদি কোনো কারণে মনে হয় যে হ্যাঁ একটু শুনতে অসুবিধা হচ্ছে, তখন একটু রেকর্ডেড ভার্সনটা ক্রস চেক করে নিব আমরা। সো আমাদের জন্য জি ইজি হবে। আর আনস্টেবল নেটওয়ার্ক যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি, আপনাদের নেটওয়ার্ক আনস্টেবল, আপনাদের কথা আমার শুনতে বেশ অনেক সময় প্রবলেম হচ্ছে। আর এটাকে আজকে আমি আসলে ওভারলুক করছি, বিকজ আজকের প্রবলেমটা যদি এখন আমি ইম্পর্টেন্স দিই ক্লাস নিতে পারবো না। জি ম্যাম, ম্যাম ক্লাস নেওয়াটাই জরুরি। আচ্ছা আচ্ছা, সো যেটাতে ছিল মানে আমি আসসালামু আমার আলাইকুম। এন্ড থেকে ওয়ালাইকুম আসসালাম, আমি আমার এন্ড থেকেই প্রবলেমটা বললাম যে আমি নিজেও দেখা যায় যে আমি যেহেতু ইকোনমিক্স এ আমি বলেছি মনে হয় আমার এমএসসি বিএসসি টা ইকোনমিক্স এ করা। So, আমার নিজের কাছেও এই ম্যানেজার ইকোনমিক্সটাকে মনে হয় যে ইকোনমিক্সই পড়াচ্ছি বা ইকোনমিক্সই পড়ছি এরকম মনে হয়। ক্লাস নেওয়াটা আমার কাছে মোটামুটি মাইক্রো ক্লাস নেওয়ার জন্য আমি যেভাবে প্রিপারেশন নিই মাইক্রো ইকোনমিক্স, আমি ঠিক আপনাদের ক্লাস নেওয়ার জন্য ওইভাবে প্রিপারেশন নিই, আমার কাছে এরকম মনে হয়। তো এই জন্য দেখানো যে আসলে এই দুটো কোর্সের মধ্যে আসলে ডিফারেন্সটা আছে কিনা। তো ইকোনমিক্স কি করে, ইকোনমিক্স হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা প্রিন্সিপাল কোর্স আমি বলতে পারি। That means it deals with the principle deals with the body of principles। মনে আছে আমরা 10টা প্রিন্সিপাল পড়লাম যে লাইক রেশনাল পিপল থিংক অ্যাট দ্য মার্জিন। এটা কিন্তু মানে আমরা ওই চ্যাপ্টারটা কিন্তু অনেক কিছু পড়ে আসছি। বা ধরেন আমরা পড়লাম যে ইনফ্লেশন অ্যারাইজেস when government prints too much money। এই যে প্রিন্সিপাল গুলো আছে, এই প্রিন্সিপাল রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো হবে, এই প্রিন্সিপাল দিয়ে কিন্তু আমাদের আসলে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আলোচনা করতে পারি। দ্যাট মিন ওই যে বলছিলাম যে ইউ হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস বাট ইউ হ্যাভ লিমিটেড রিসোর্স টু ফুলফিল দ্যাট, এন্ড ইকোনমিক্স উইল হেল্প ইউ হাউ ইউ ক্যান ডিল উইথ ইট। সো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাই কিন্তু আমাকে ইকোনমিক্স সর্ট আউট করতে হেল্প করবে। কিন্তু ম্যানেজারিয়াল ইকোনমিক্স কি করছে, it only deals with the application of the principle. That means আমি জানি, we know that rational people think at the margin, but আমি যখন ইকোনমিক্স পড়বো আমি শুধু প্রিন্সিপালটা দিয়ে কি হতে পারে সেটা চিন্তা করবো, প্রিন্সিপাল রিলেটেড এভরি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। বাট অ্যাজ এ ম্যানেজার আমি এই প্রিন্সিপালটা থেকে কি নিব, ইয়েস পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ হুইচ মিনস আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, অ্যাপ্লিকেশনে চলে যাবে, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, যদি সামহাও আমি আমার কাস্টমারদের একটা ইনসেন্টিভ দিতে পারি so that they will purchase my product or they will be attracted to purchase it, এরকম একটা সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হবে আমার। আমি কিন্তু অ্যাজ এ ম্যানেজার আমি এইভাবে চিন্তা করি, I will think about the application।
সো ফর এক্সাম্পল আমি একটু আগে বলছিলাম যে নন প্রফিট অর্গানাইজেশন গুলো, সেখানেও কিন্তু ম্যানেজার ইকোনমিক্স এর টুলস গুলো আমরা অ্যাপ্লাই করবো টু অ্যাচিভ দ্য গোল বা টু সলভ দ্য কনস্ট্রেন্ট। সো সেখানে আমরা কিভাবে টুলস গুলো অ্যাপ্লাই করছি, ফর এক্সাম্পল দেখেন আমি যদি এনজিও গুলোর কথা বলি, এনজিও গুলোর কিন্তু কিছু গোল থাকে। এনজিও গুলো কিছু ট্রাস্টের মাধ্যমে চালনা করা হয় এবং সেই ট্রাস্টের কিন্তু কিছু গোল থাকে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে কি আমি একবার একটা রিসার্চের পারপাসে আমি বিরিশিরিতে গিয়েছি, নেত্রকোনাতে। ওখানে যে আমি খুব দুর্গম, মানে একদম আপনার সীমান্তবর্তী এলাকায় গিয়েছি। তো ওখানে ওই দুর্গম এলাকায় যে আমি দেখলাম যে ওখানে গারো অ্যান্ড সাঁওতাল এই দুটো আপনার হচ্ছে গিয়ে ট্রাইব থাকে। সো আমি ওখানে দেখলাম ওরা হচ্ছে ম্যাক্সিমাম আপনার বৌদ্ধ, সরি মাই মিস্টেক, খ্রিস্টান। এন্ড হচ্ছে ওদের কিন্তু আদি ধর্ম আছে এবং ওদের সংসারিক, এই যে নামও মনে পড়ছে, ওদের আদি ধর্মের নাম ছিল সংসারিক। এবং ওই ধর্মের রিচুয়াল গুলো অনেকটা হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মতো। কিন্তু ওরা এই ধর্মটা ত্যাগ করে বেশ অনেক আগেই আপনার এই খ্রিস্টিয়ান হয়ে গেছে। এবং আমি দেখলাম এটা হওয়ার পিছে ওখানে কিছু মিশন আছে, এই যে এনজিও আছে, মিশনের নাম মনে নাই এখন, যে মনে পড়ছে না, এগুলো দেয় এখন এবং আরো সারপ্রাইজিংলি আমরা ফাইন্ড আউট করলাম ওই মিশন গুলো অত দুর্গম এলাকা, মানে বিলিভ মি আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, একটা পাহাড়ে উঠছি হেঁটে হেঁটে, এরকম গাঢ় পাহাড় গুলো ওইদিকে। সো হেঁটে হেঁটে আমরা ওই ধরনের ওদের গুচ্ছ গ্রাম, ওদের গ্রামগুলোর নাম ওইরকম একটা গুচ্ছ গ্রাম থেকে আর একটা গুচ্ছ গ্রামে আমরা যাচ্ছি, যেখানে কোনো ট্রান্সপোর্ট নাই। সেখানে আপনার ওই জায়গায় খুব বড় বড় চার্চ বানানো, এবং সেই চার্চে কি হচ্ছে, সেই চার্চে বাচ্চাদের শিক্ষা দেওয়া, বাচ্চাদের ফ্রি এডুকেশন যেটা সেটা দেওয়া হচ্ছে। আহ সোসাইটিতে কোনো কনফ্লিক্ট হলে সেটা সলভ করা হচ্ছে। এছাড়া তো হচ্ছে গিয়ে সামাজিক আচার অনুষ্ঠান তো হচ্ছেই, ওদের বিয়ে হচ্ছে ওখানে, ওদের ধর্মীয় উপাসনা যেটা সেটা হচ্ছে। তো কিভাবে ওই এনজিও গুলো অ্যাট্রাক্ট করেছে, যেটাকে আমরা মিশন বলছি, ওদের টার্গেট ছিল যে এখানকার মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এটা করার জন্য ওরা যেটা করেছে, ওরা ওখানে বড় বড় চার্চ মেক করেছে। দেখেন এটাই ওদের ইয়া ছিল যে ওরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছে পিপলদের। প্রথমে চার্চ মেক করলো, চার্চ মেক করার পরে বললো ঠিক আছে তোমাদের খ্রিস্টান হতে হবে না, আমি আমার অবজারভেশন থেকে বলছি, আমি যেটা জেনেছি, তোমরা এখানে আসলে ফ্রি এডুকেশন পাবো তোমাদের বাচ্চারা। তো যখন ওদের বাচ্চারা ফ্রি এডুকেশন পেয়েছে ওখান থেকে, তখন অবভিয়াসলি ওরা খুশি হবে, কারণ দেখছে যে উইদাউট ডুইং এনিথিং, মানে ফ্রি অফ কস্ট দে গট দেয়ার চিলড্রেন গট এডুকেশন। সো কোন ধর্মের কারণে পাচ্ছে? খ্রিস্টান ধর্মের কারণে পাচ্ছে। তাহলে ওরা কি, ওরা তো আনএডুকেটেড, ওরা কিন্তু অ্যাট্রাক্ট হবে যে আমি খ্রিস্টান হই। আরো আরো বিষয় ছিল, ওই যে বললাম সামাজিক যখন কনফ্লিক্ট হচ্ছে তখন ওখানে যিনি চার্চে যিনি হেড থাকছেন, তিনি হচ্ছেন ফাদার যাকে বলছি, তিনি হচ্ছেন এটা সলভ করেছেন। সো অবভিয়াসলি তাদের কাছে ওই জায়গাটায় তো ওইটাই বললাম যে ওখানে রিচ করাটাই খুব ডিফিকাল্ট। নর্মাল গভর্নমেন্টের সেক্টর থেকে যেটা তুই রিচ করার কথা চিন্তা করিস, সেটা তো অনেক ডিফিকাল্ট। গভর্নমেন্টের রিচ এরকম চিন্তা ভাবনা নাই যে এই এলাকার মানুষকে একটা নির্দিষ্ট ধর্মে দীক্ষিত করতে হবে। সো ওইখানে যেই গোলটা নিয়ে মিশন গুলো গিয়েছিল, দোজ আর এনজিও, নন প্রফিট অর্গানাইজেশন যেটাকে বলছি, সো তারা যে কিন্তু তাদের গোলটা ছিল যে এখানকার মানুষকে খ্রিস্টিয়ান করবে, সেটা কিন্তু তারা করেছে। এবং এটা বাংলাদেশে একটা এক্সাম্পল দিলাম, ইন্ডিয়াতে এরকম বহু জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে এনজিও গুলো কাজ করে, স্পেশালি দলিত হিন্দু যারা হন, যাদের মানে হিন্দুদের যারা নিম্ন শ্রেণীর থাকে, তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি ডিপ্রাইভ হয়, তাদেরকে কিন্তু দেখা যায় যে আপনার অনেক বেশি ডিপ্রাইভ হয়, তাদেরকে দেখা যায় যে আপনার ইয়াতে নিয়ে আসার জন্য, ওটাকে কি বলে, মুসলিম করার জন্য হচ্ছে গিয়ে, সরি মাই মিস্টেক, একটা নির্দিষ্ট ধর্মে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা এবং এই ক্ষেত্রে খ্রিস্টান ধর্মটা এখানে নিয়ে যায়, এই ধরনের কাজ হয়। তো আমি এটা একটা টোটালি ডিফারেন্ট একটা থিঙ্কিং এর কথা বললাম, যেখানে কোনোভাবেই প্রফিট রিলেটেড না, রিলিজিয়ন রিলেটেড। কিন্তু দেখেন এখানে কিন্তু খুব বড় ধরনের একটা ম্যানেজমেন্ট এবং ওয়েল অর্গানাইজড ম্যানেজমেন্ট কাজ করেছে। এবং এই পুরো জিনিসটাকে কিন্তু আমি ম্যানেজার ইকোনমিক্স এর থিঙ্কিং থেকে, ম্যানেজার ইকোনমিক্স এর যে আইডিয়াস গুলো আছে আমার, সেখান থেকে কিন্তু আমি থিঙ্ক করে বের করেছি। এবং সেখানে দেখেন আমার একটা স্পেসিফিক গোল অ্যাচিভ করা দরকার ছিল, সেটাই কিন্তু করেছে। এবং
আমি সিম্পল একটা প্রিন্সিপাল দিয়ে বলছি যে প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন হিসেবে এখানে কাজ করা হয়েছে, যে রেশনাল পিপল থিঙ্ক পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, এটা দিয়ে বলতে পারছি। আমি ইনসেন্টিভ হিসেবে এখানে দিয়েছি ফ্রি এডুকেশন, আমি ইনসেন্টিভ হিসেবে দিয়েছি খুব বড় একটা ধর্মীয় উপাসনালয়, আমি ফ্রি ইনসেন্টিভ হিসেবে দিয়েছি যে একটা ভালো জীবনের আশ্বাস। সো এই ইনসেন্টিভ গুলোর কারণে আমি কিন্তু ইন্টারেস্টেড হয়েছি টু বি খ্রিস্টিয়ান, এন্ড এনজিওর যে গোল ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। আচ্ছা, দেন ইকোনমিক্স এ আসি। সেকেন্ড যে ডিফারেন্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইট ক্যারেক্টারাইজ বোথ মাইক্রো এন্ড ম্যাক্রো ইন নেচার। ইয়েস, মানে আমি ইকোনমিক্স নিয়ে যখন কথা বলবো, এটা ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবে, তেমনি গ্রুপ ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবে। দ্যাট মিনস ইট ক্যারেক্টারাইজ বোথ। বাট ওয়েন আই টক অ্যাবাউট ম্যানেজারিয়াল ইকোনমিক্স, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস মাইক্রো ইন নেচার। একটু চিন্তা করে দেখেন তো, আমি কিন্তু একটা এনজিও নিয়ে কথা বলছিলাম, বা আমি একটা স্কুল নিয়ে কথা বলছি, বা আমি একটা ফার্ম নিয়ে কথা বলছি, কখনো কিন্তু আমি বলছি না বাংলাদেশে যত ফার্ম আছে সেখানে কিভাবে ম্যানেজাররা ডিসিশন মেকিং করবে, সেখানে হেল্প করে। আমি বলছি অ্যাজ এ ম্যানেজার, যে ধরনের অর্গানাইজেশনে আপনি চালনা করতে চান না কেন, সেটা একটা এসএমইও হতে পারে, সেটা একটা ফ্যামিলিও হতে পারে, সেখানে আপনাকে হেল্প করে। So, আপনার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি, একটা ইন্ডিভিজুয়াল ম্যানেজার ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি। সো ইটস অ্যাকচুয়ালি মাইক্রো ইন নেচার। মাইক্রো মিনস হচ্ছে যেখানে আমি একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা, দ্যাটস মাইক্রো। অনেকের নিয়ে কথা বলে, দ্যাটস ম্যাক্রো। আচ্ছা, দেন যেটা বলছে যে ইকোনমিক্স বেসড অন সার্টেন অ্যাজাম্পশন, এই যে বলছি যে কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে আসলে আমরা ইকোনমিক্সটা চলে। বাট আমি যখন ম্যানেজার ইকোনমিক্স এর ক্ষেত্রে যাব, ম্যাম অ্যাকচুয়ালি অ্যাজাম্পশনটা ইম্পর্টেন্টের থেকে আমার যে অ্যাজাম্পশন গুলো আছে হ্যালো সেগুলোর প্র্যাকটিক্যাল। জি স্যার বলেন। ইয়েস ফারুক বলেন। মাইক্রো আর ম্যাক্রো যদি আবার হ্যাঁ ম্যাম মাইক্রো আর ম্যাক্রো রিপিটটা যদি আর আচ্ছা ঠিক আছে একবার বলছে। করতেন। আচ্ছা, আমি বলেছিলাম যে সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা ছিল হ্যালো যে আমি শুনেছি আপনার কোশ্চেনটা শুনেছি, আমি রিপিট করছি। তো আমি ওখানে যেটা বলেছিলাম যে আহ, আমি যখন ইকোনমিক্স নিয়ে কথা বলবো, ইট ক্যারেক্টারাইজ ইন বোথ মাইক্রো এন্ড ম্যাক্রো সেক্টর। অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবে, আবার গ্রুপ ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবে। এখানে এমন না যে একজনের বিষয় নিয়ে কথা বলবে। বাট আপনি যখন ম্যানেজারিয়াল ইকোনমিক্স এ যাচ্ছেন, ওখানে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি ইটস মাইক্রো ইন নেচার। মাইক্রো ইন নেচার কেন, যে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি কিনা, বা আপনি একটা বইটা যখন পড়বেন, মার্ক হার্শি, আমি কিন্তু এটা ফার্স্ট চ্যাপ্টারটা পড়াচ্ছি আপনার বইয়ের। সো ওখানে আপনি দেখতে পাবেন যে সব ক্ষেত্রে কিন্তু একজন ম্যানেজারের কথা বলেছে, যে একজন ম্যানেজারকে দিয়ে ওভারঅল একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এই সেক্টরে কি কি হতে পারে। অর্থাৎ আমাকে এরকম কিন্তু মানে যে ওভারঅল সেক্টরে কি হবে, অর্থাৎ সবার ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে নেই। যেমন একটু আগে আমি যখন এক্সাম্পল দিয়েছিলাম, আমি বিডিসিরিতে যে এনজিও গুলো আছে, স্পেশালি একটা মিশন নিয়ে অনেকগুলো এনজিও নিয়ে, ওখানে একটা মিশনই আছে, ওটা নিয়ে কথা বলছিলাম। সো এবং সেই মিশনে কারণে ওখানকার ইকোনমি, মানে ওখানকার জীবনযাত্রার যে চেঞ্জেসটা হচ্ছে সেটা বলছিলাম। তো দেখেন, আমি কিন্তু একটা এনজিওর এক্সাম্পল দিয়ে আমি একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি ম্যানেজারাল ইকোনমিক্সে পাবেন। অর্থাৎ ম্যানেজারাল ইকোনমিক্স বেসিক্যালি মাইক্রো ইন নেচার, মানে একজনের কাজকর্ম নিয়ে আলোচনা করবে, ওভারঅল অনেকগুলো মানুষের কাজকর্ম নিয়ে সে আলোচনা করবে না। ওকে, এরপরে আসি হচ্ছে কি, ওই যে আমরা যে প্রিন্সিপাল গুলো পড়েছি, বা দেয়ার আর সাম সার্টেন অ্যাজাম্পশন, দেখা যায় যে আমরা যখন থিওরিজ গুলো ডেভেলপ করি ইন ইকোনমিক্স, দেয়ার আর সাম সার্টেন অ্যাজাম্পশন। সো বি economic theory based on those assumption. But when I talk about managerial economics, it's actually application of those practical application, I can say, that practical application of those assumption. For example, আমি জানি যে people respond to the incentive, or rational people think at the margin, those are some principle, or those are some assumption in economics. এইটার এইটার প্র্যাকটিক্যাল সিচুয়েশন হিসেবে আমি কিন্তু যখন মার্কেটিং যাচ্ছি আমার কোম্পানির জন্য, আমি হয়তো বলে দিলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, এখন আমি জানি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিলে পিপল উইল রেসপন্ড টু, এই যে ইনসেনটিভ দিয়ে দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এখন আসলে কি ফ্রি পাচ্ছে এটা দেখার আগে মানুষ কেনা শুরু করে দিবে, এখানে একটা তারা রেসপন্ড করবে। বা আর একটা ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে
আমি জানি যে আপনার হচ্ছে গিয়ে সরি দেন হচ্ছে গিয়ে আমরা জানি যে আহ, যদি আমরা হচ্ছে বাজারে যাই, এখন আমি দেখলাম যে 30 টাকায় আমি একটা প্রোডাক্ট পাচ্ছি 30 টাকায় কিনতে, আর এখন বলা হলো যে দুইটা যদি কিনি তাহলে এটার দাম হয়ে যাবে 50 টাকা। তা আমি দেখলাম আমার কিন্তু আমরা কিন্তু ওইটা চিন্তা করবো না যে দুটো আমার কিনা দরকার নাই। না, আমি যখন দেখবো যে আল্লাহ একটা কিনলে একটা 30 টাকা কিন্তু দুইটা 50 টাকা, তখন কিন্তু আমি ওই একটু মার্জিন একটু স্লাইটলি লাভ করার জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দুটো কিনে ফেলি। আরো আসি, আমি হচ্ছে কি আমি আমার নিজের এক্সাম্পলই দিই। আজকে এটা হইলো, আমি হচ্ছে লিপস্টিক কিনবো। তো একটা স্পেসিফিক কোম্পানি লিপস্টিক আমার খুব পছন্দ। ওই কোম্পানি লিপস্টিক কিনতে আমি নাম বলছি না, কজ এটা আবার ইনসেনটিভ দেওয়া হয়ে যাবে, তখন আমার যারা ফিমেল স্টুডেন্ট আছেন তারা ওটা কেনার জন্য ইন্টারেস্টেড হবে, আমি তাদের বিজনেস বাড়াতে চাই না। সো আমার একটা স্পেসিফিক কোম্পানির এক লিপস্টিক পছন্দ, সাপোজ ধরে নিয়েছি ওটার দাম 1000 টাকা। তো মানে মানে ওই শপে ওটার দাম হচ্ছে 1000 টাকা। এখন আমি দেখলাম যে এটা নর্মালি দাম হওয়া উচিত 600 to 700 এরকম। তো আমার কি হলো, আমি একটা ইনসেনটিভ পেলাম, আমি শুনলাম হঠাৎ করে যে ওই স্পেসিফিক শপে হচ্ছে একটা ডিসকাউন্ট চলছে, লিপস্টিকটা কিনলে এত পার্সেন্ট অফ আছে। তা আমি না কিনে আমি ওই খুশিতে লিপস্টিকটা ওই দোকান থেকে কিনেছি। কিনে টিনে তখন কেনার আগে কিন্তু আমাকে বলে না ম্যাডাম এটার সাথে ভ্যাট আছে। আমি জাস্ট জিজ্ঞাসা করেছি যে কার্ডে নিবেন পেমেন্ট, বলছে হ্যাঁ। তা আমি মানে সব আমার প্রোডাক্ট প্যাক করা শেষ, এখন খালি পেমেন্ট করব। তখন আমাকে বলছে ম্যাডাম এর সাথে কিন্তু ভ্যাট অ্যাড হবে। তা আমি চিন্তা করছি ভ্যাট অ্যাড হবে, ও ডিসকাউন্টের পর এটার দাম হয়ে গেছে 600 টাকা। তো আমি চিন্তা করেছি তাহলে তো একদম পারফেক্ট, 1000 টাকা তো এটার দাম তো আসলে 600 এরকমই 620 এরকমই দাম হওয়া উচিত। তো তারপর আমাকে বলেছে যে এটার সাথে হচ্ছে কি ভ্যাট অ্যাড হবে। তো আমি চিন্তা ভ্যাট আর কতই অ্যাড হবে, ভ্যাট অ্যাড হওয়ার পর এটার দাম হয়ে গেল হচ্ছে 651। তো আমি দেখলাম যে ওর কথার মধ্যে একটা লুপ হোল ছিল, এবং এটা আমি ওকে দোষ দিতে পারি না, ও আমাকে বলেছে 35% অফ, এবং সেখানে এটাও বলে দিয়েছে 35% অফ ভ্যাট এক্সক্লুডেড। এইটা তো আর আমি নোটিস করি নাই। সো 35% অফ দিয়ে ও আসলে অরিজিনাল দামে ফিরে আসছে, দেন ভ্যাটটা দিয়ে ও আসলে ওর যা প্রফিট মেক করে সেটা মেক করে নিল। তো এইটাই হচ্ছে বিষয় যে দেখা যাচ্ছে যে আমি যে প্রিন্সিপাল গুলো জানছি সেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কি হবে, বা অ্যাজাম্পশন গুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কি হবে, সেটাই কিন্তু ম্যানুয়াল ইকোনমিক্স এ আলোচনা করা হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা ছিল যে আহ, যেটাকে বলা যায় যে ইন ইকোনমিক্স ডিফারেন্ট থিওরিজ অফ ডিস্ট্রিবিউশন আর স্টাডিড। অনেক ধরনের থিওরিজ আমরা আলোচনা করি। মানে আমি ইকোনমিক্সে সাপোজ আমি একটু বলি, আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে পড়বো, ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে পড়বো, আরবান ইকোনমিক্স, রুরাল ইকোনমিক্স, হেলথ ইকোনমিক্স। দেখেন আমি যখন ম্যানেজারিয়াল ইকোনমিক্স পড়তে যাবো, হেলথ ইকোনমিক্স নিয়ে কখনোই আলোচনা করব না, বা রুরাল ইকোনমিক্স এর কিছু ইমপ্লিকেশন আসতে পারে। আমি কখনোই এখানে স্পেসিফিকলি আরবান ইকোনমিক্স এর ফুল থিওরি নিয়ে পড়বো না। ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়া তো প্রশ্নই আসে না। ওয়েলফেয়ার ইকোনমিক্স আসবেই না। লেবার ইকোনমিক্স এর কিছু থিওরি আসতে পারে। তো এইটাই যে যে থিওরি গুলো প্রজেক্টের সাথে, থিওরি অফ প্রজেক্ট, হ্যাঁ, মানে যেই থিওরি গুলো বেসিক্যালি আমার প্রোডাকশনের সাথে যায়, শুধুমাত্র স্পেসিফিক ওই থিওরি গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এখানে আমার কোনোভাবেই আদার্স যে বিষয়গুলো আছে, অর্থাৎ ইকোনমিক্স ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবে, কিন্তু এখানে আমি যখন ম্যানেজার ইকোনমিক্স পড়তে যাব ওখানে হচ্ছে স্পেসিফিক কিছু থিওরি থাকবে, সেই স্পেসিফিক থিওরিটা শুধুমাত্র আমরা যেটা প্রোডাকশন রিলেটেড আর একটু বলে দিচ্ছি, সেটা শুধুমাত্র আমরা ওখানে আলোচনা করব। ওকে, দেন লাস্ট যে ডিফারেন্সটা বলছে, ইকোনমিক্স বোথ নরমেটিভ এন্ড পজিটিভ সায়েন্স। ওকে, আচ্ছা নরমেটিভ বলতে কি বুঝেন? নরমেটিভে একটু যদি শর্ট ফর্মে দেখেন তাহলে দেখেন এখানে আসছে হচ্ছে নর্ম, নর্ম কামস নরমেটিভ, এন্ড পজিটিভ তো বুঝতে পারছেন। নরমেটিভ হচ্ছে গিয়ে যে নর্ম থেকে যে স্টেটমেন্ট গুলো আসে, দোজ কল নরমেটিভ। এন্ড পজিটিভ মিন্স হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করে যে থিওরিজ গুলো ডেভেলপ করি, দ্যাটস পজিটিভ। সো আমি যদি ম্যানেজারিয়াল ইকোনমিক্সে দেখি, এটা কিন্তু আমার শুধুমাত্র নর্ম, অর্থাৎ মেইনলি যেই
থিওরি গুলো চলে আসছে বা যেই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে শুধুমাত্র সেটা নিয়ে আমরা আলোচনা করি, মানে সেগুলার অ্যাপ্লিকেশন গুলোই আমি ম্যানেজার ইকোনমিক্সে ইউজ করি, নতুন করে কোনো এক্সপেরিমেন্টে যাই না, অর্থাৎ পজিটিভ সায়েন্সে আমরা এখানে কিন্তু যাই না। তো ইকোনমিক্সে এক্সপেরিমেন্ট এন্ড আদার্স এর সুযোগ আছে, যেই সুযোগটা এই ম্যানেজার ইকোনমিক্সে খুব কম। আর আপনি বলেন মানে আপনি তো 5টা ডিফারেন্স দিয়েছেন, আমি এরকম চাইলে 1000টা ডিফারেন্স খুঁজে বের করতে হবে, অনেক ডিফারেন্স আছে, আমি জাস্ট এখানে একটা শর্ট ফর্মে দেওয়ার চেষ্টা করেছি। সেম ওয়েতে আপনি যখন ডিফারেন্সটা পড়বেন আপনি আরো অনেক ডিফারেন্সেস পাবেন, সেগুলো নিয়েও আপনি এখানে অ্যাড করতে পারেন, যখন আমি কোশ্চেন করি যদি এখান থেকে, তাহলে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, সো এটা তো দেখলামই ওয়াই ম্যানেজার ইকোনমিক্স ইজ ইউজফুল, এটা নিয়ে আমি কথা বলে ফেলেছি। এবার আসি হচ্ছে গিয়ে যে অ্যাজ এ ম্যানেজার আমরা যখন ডিসিশন মেকিং সিচুয়েশনে যাচ্ছি, so, জিনিসটাকে যদি আমি একটা টেবিলের মাধ্যমে দেখাই বিষয়টা আসলে কেমন দেখায়। সো অ্যাজ এ ম্যানেজার যখন আমি দেখছি, আমি ফার্স্টে একটা ম্যানেজারিয়াল ডিসিশন প্রবলেমে পড়লাম। সে প্রবলেমে পড়ার পরে হচ্ছে গিয়ে আমি সেটাকে থিওরি ওয়াইজ মানে থিওরি ওয়াইজ সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। অবভিয়াসলি সেখানে ইকোনমিক থিওরি হিসেবে এটা মাইক্রো ম্যাক্রো বোথ পার্ট থেকে আসতে পারে, এবং ডেটা সায়েন্স অর্থাৎ আমি এখানে ইকোনোমেট্রিক্স এন্ড ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এর অ্যাপ্লিকেশন ইউজ করব, ক্যালকুলেশনের বিষয় থাকবে, ধরেন প্রফিট ক্যালকুলেশন করতে হচ্ছে, এই বিষয়টাও আসতে পারে। বোথ কম্বিনেশনটা নিয়ে আমার ম্যানেজার ইকোনমিক্সটা অ্যাপিয়ার হবে এখানে। এবং পরবর্তীতে আমি যেটা হবে যে অপটিমাম সলিউশন, যেটা মানে আচ্ছা অপটিমাম সলিউশনটা কি, ওই সিচুয়েশনে সবচেয়ে বেস্ট যে সলিউশন সেটাকে আমরা বলি অপটিমাম সলিউশন। সো সেটা আমি পেয়ে যাব, এটাই হচ্ছে ব্যাপার। যেমন আমরা অনেক সময় অপটিমাম লেভেলে পৌঁছে, অপটিমাম লেভেল বলতে অপটিমাম ধরেন আমি সাপোজ বললাম যে প্রফিট, অপটিমাম প্রফিট বলতে আমি সেটাই বুঝবো, এটা কিন্তু ম্যাক্সিমাম না। অপটিমামে হচ্ছে কি এমন হয় যে এই ক্ষেত্রে আপনি বেস্টটা পাচ্ছেন, সরি মানে ওই সিচুয়েশনে আপনার পক্ষে যে বেস্ট যেটা পাওয়া সম্ভব, মানে সবচেয়ে ভালো যেটা রেজাল্ট পাওয়া সম্ভব আপনি সেটা পাচ্ছেন, ওইটাই আমরা অপটিমাম বলে থাকি। সো উই উইল রিচ টু দ্য অপটিমাম পয়েন্ট। আচ্ছা, এটা নিজের একটু স্টাডি করে নিন, যেমন এখানে ম্যানেজারিয়াল ইকোনমিক্স একটা অ্যাপ্লিকেশন বলেছে যে কিভাবে আমরা এটা অ্যাকচুয়ালি ইউজ করছি। যেমন এখানে একটা গ্রোসারির কথা বলেছে, যেমন বলেছে যে ম্যানেজারিয়াল মানে আপনার কেন ইকোনমিক আইডিয়াস গুলো লাগবে, ইকোনমিক্সে যে থিওরিজ গুলো আছে এগুলা কেন আপনার লাইফে ইম্পর্টেন্ট, কেন এগুলো লাগবে সেগুলো নিয়ে কথা বলেছে। তো এখানে বলেছে যে ধরেন আপনি একটা গ্রোসারির ম্যানেজার, গ্রোসারির ম্যানেজার কি চিন্তা না আমার আর কি সমস্যা, আমি আমার মতো করে প্রোডাক্ট সেল করব, গ্রোসারি একটা ছোট্ট জিনিস। তো এখানেও কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এবং এখানেও আপনাকে ভালোভাবে সেলস এর একটা বিষয় আছে। এখন দেখা গেল আপনার গ্রোসারিতে আপনি ডেইরি প্রোডাক্ট সেল করেন হুইচ ইজ হাইলি প্রাইস সেনসিটিভ। সো এখন আপনার মনে হলো যে ইউ ওয়ান্ট টু মেক মোর প্রফিট, এখানে আপনি কি করলেন, প্রফিট বাড়াতে চাচ্ছেন, এই কারণে আপনি চিন্তা করেন আমার সেল বাড়লেই তো প্রফিট বাড়বে, তা আপনি কি করলেন প্রোডাক্ট আপনার এখন আমার একটা কমন সেন্স, ধরেন যদি ডেইরি প্রোডাক্টের দাম হয় 10 টাকা, আমি যদি এটা প্রাইস ডাবল করে দিই 20 টাকা, তাহলে আগে 10টা প্রোডাক্ট সেল করতাম, এখনো যদি 10টা প্রোডাক্ট সেল করি আমার টোটাল সেল তো ডাবল হয়ে যাবে, আগে 100 টাকা সেল হতো এখন হবে 200 টাকা সেল। আবার বোঝাচ্ছি মানে আমি জাস্ট চিন্তা করলাম যে আমার যে প্রাইস আছে প্রাইসটাকে ডাবল করে দিলাম, সেল তো কমার কথা না, নর্মাল সেন্সে সেল তো কমবে না, মানে যা বিক্রি হওয়ার কারণ মানুষ তো ডেইরি প্রোডাক্ট কিনবেই, তো 10টাই বিক্রি হবে, কিন্তু আমার আগে টোটাল আর্নিংটা থাকতো 100 টাকা এখন হয়ে যাচ্ছে 200 টাকা, এরকম একটা বিষয় হবে। কিন্তু দেখেন আমি যে ডেইরি প্রোডাক্টের কথা বললাম ইটস ভেরি অ্যাভেলেবল এন্ড ইকোনমিক্সে যেটাকে বলে ইটস বিলংস টু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এন্ড অলসো ইটস আ ভেরি প্রাইস সেনসিটিভ প্রোডাক্ট, এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, এলাস্টিসিটি নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। সো এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, তো এখন একটা প্রোডাক্ট যদি এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে সেটা প্রাইস খুবই মানে সেটা খুব প্রাইস সেন্সিবল, একটু যদি প্রাইসে চেঞ্জ আনেন প্রোডাক্টের ডিমান্ড আকাশ কুসুম চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা বিষয় হবে। তাতে কি করলেন আপনি দাম উল্টা ডাবল করে দিয়েছেন, আপনার ধারণা ছিল আপনার সেলও ডাবল মানে সেলস অ্যাটলিস্ট না বাড়লেও চেঞ্জ হবে না, কিন্তু দেখা গেল যে প্রাইস সেনসিটিভ প্রোডাক্ট হওয়ার কারণে আপনি যে দামটা বাড়িয়ে দিলেন সাথে সাথে এটা সেল যা ছিল তার অর্ধেকে নেমে আসলো। তাহলে এই ডাউন
যা ছিল তার অর্ধেকের জন্য। সো আপনি যেভাবে হচ্ছে গিয়ে চিন্তা করছিলেন যে আপনি প্রফিটটা মেক করতে পারছেন, সেভাবে কিন্তু করতে পারলেন না, উল্টো আপনি লসে চলে গেলেন। সো দেখেন এই যে একটা সিম্পল এলাস্টিসিটির আইডিয়াটা না থাকার কারণে আপনি প্রফিটটা কিন্তু মেক করতে পারলেন না। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিসিশন মেকিং এ কিন্তু আপনাকে এটা হেল্প করে। এখন আপনি বলেন যে ম্যাডাম আপনি যদি ওখানে থাকতেন বা আমি ধরেন এই কোর্সটা কমপ্লিট করলাম, করার পর যদি আমি ওই গ্রোসারির ম্যানেজার হই, আমি ওইটার প্রফিট বাড়ানোর জন্য আসলে কি করতে পারি? কিচ্ছু করব না, শুধুমাত্র আমি ওই দোকানের সামনে একটা ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো করে একটা টাঙাই দিব কি, ধরেন বাই টু গেট ওয়ান ফ্রি, এরকম লিখে টাঙাই দিব। নিচে লিখে দিব হচ্ছে ভ্যাট এক্সক্লুডেড। আমি প্রাইসও বাড়াই নাই, বুঝতে পেরেছেন? আমি বলছি দুইটা কিনলে একটা ফ্রি, তাহলে যে আগে একটা কিনতো বা ধরেন দুইটা প্রোডাক্ট কিনতে মানে একটা কিনতো, সে চিন্তা করবে যে আমি তাহলে আরো একটা কিনি, তাহলে আমি আরেকটা ফ্রি পাবো, তাহলে আমার সেলস কিন্তু একটা মার্জিনাল লেভেলে বাড়ছে। এবার আসি, আপনি তো বললেন ম্যাডাম আমি তো একটা ফ্রি দিয়ে দিচ্ছি, আমার তো লস হয়ে যাচ্ছে। আমি ওইটা ওভারকাম করার জন্য আমি হচ্ছে গিয়ে বলে দিলাম ভ্যাট এক্সক্লুডেড। সো দুইটা প্রোডাক্টে যে ভ্যাট চলে আসবে এটা অলমোস্ট একটা প্রোডাক্টের দামের সমান। সো ওভারঅল কিন্তু আমার লস হচ্ছেও না, এবং আমি যেই মাত্রায় প্রফিট করতে চাই, আমার সেলসটা বাড়ানো দরকার ছিল কিন্তু সেলসটা বাড়াই ফেললাম, এবং আমার এই অফার দেখে দেখা যাবে যে প্রচুর কাস্টমার বাড়বে। সো মার্জিনাল লেভেলে আমার হয়তো আমি চাচ্ছিলাম যে আমার প্রফিট 2% ইনক্রিজ হয়ে যেত, সেখানে দেখা যাবে যে আমার 2% 5% এত প্রফিট ইনক্রিজ। আমি এইভাবে বিজনেসটা করতাম, এইভাবে। বা এত কিছুও করতাম না, আমি জাস্ট দোকানের সামনে লিখে দিতাম এখানে হালাল দুধ বিক্রি হয়। এখন চিন্তা করেন, দুধ তো হালালি, মানে মিল্কের সাথে হালাল হারামের তো কোনো বিষয় নাই। আমি বলে দিলাম এখানে হালাল দুধ বিক্রি হয়, শেষ। আপনি দেখবেন আমার প্রোডাক্টের ম্যাম হারাম হয় ম্যাম, আচ্ছা অনেকে নদীর পানি মিক্সড করে বিক্রি করে, আচ্ছা আমি ধরেন নিউজে বললাম আসছে ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হালাল দুধ বিক্রি হয় এইভাবে বললাম, বা হালাল দুধ, হালাল আর অর্গানিক দুধ বিক্রি হয়, এইটা বলার সাথে সাথে আপনি দেখবেন আদার প্রোডাক্ট মানুষজন খেতে থাকবে। অনলাইন শপে যেটা আমরা খুব বেশি দেখি, দেখবেন কি বলবে কি হোমমেড অর্গানিক সোপ। আরে ভাই, হোমমেড অর্গানিক সোপ বলে আবার কি জিনিস? মানে আমি অর্গানিক প্রোডাক্ট যেটুকু বুঝি, এগুলার দাম যা, তাতে বাসায় বানাইতে গেলে যে দাম হবে, এত তো সেল করতে পারারই কথা না। সো বেসিক্যালি ওরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে ছোট ছোট যে ফ্যাক্টরি গুলো আছে না, ছোট সোপ ফ্যাক্টরি যারা বড় রেঞ্জে সাপ্লাই দেয় না, ওদেরকে দিয়ে ওরা প্রোডাক্টটা বানায় নেয়। তো সেক্ষেত্রে ওদের পার ইউনিট কস্টিং কমে আসে, এটুকু তো বুঝতে পারছেন যে আমি একটা ছোট ফ্যাক্টরি দিয়েও যদি বানাই দিই, পার ইউনিট কস্টিং আমার কমে আসলো। দেন আমার একটা অনলাইন শপ আছে, আমি ওখানে বলছি হোমমেড সোপ। আমি তো আর আপনার অনলাইন শপে মানে আপনার শপে যাই আমি তো দেখতে পাচ্ছি না, So, আমি ওইটাই ট্রাস্ট করছি। এবং ধরেন আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছেন, তাহলে তার কোনো এই কথা না, তার প্রোডাক্ট লালা লালা সেল হবেই হবে, এই হচ্ছে বিষয়। এই হলো ব্যাপার, আরো আছে। আপনি কিছু অর্গানিক সোপের ছবি টবি তুলে দিলেন, অর্গানিক কিছু এলিমেন্টের ছবি টবি তুলে দিলেন, এভাবে সেল হচ্ছে। আমি নিজে বিলিভ করতাম না, যে আমি এতদিন ভাবতাম শুধু মেয়েরাই মনে হয় কিনে, এখন দেখি ছেলেরাও কিনে। ছেলেদেরও ফেয়ারনেস ক্রিম সেল হয়, ছেলেদের চুল পড়া সমস্যার জন্য হচ্ছে গিয়ে হেয়ার টনিক সেল হয়। মানে আমি এগুলো দেখেছি, ছেলেরা আরো বেশি মানে আমি জি কোনোদিন ম্যাম। ছেলেদের লাইভ দেখি নাই, মানে আনফরচুনেট আমি কিছু কয়েকটা রিসেন্ট দেখেছি, সেগুলো হচ্ছে। সো দোজ আর পলিসি না, মানে আমি আমার সেল বাড়ানোর জন্য আমার যেটা দরকার, ছেলেদের কি হেয়ার প্রবলেম হতে পারে শুধু কি মেয়েদের হবে? বা ছেলেরা কি ফর্সা হইতে চায় না শুধু মেয়েরা হবে? তো তারা টার্গেটেড কাস্টমার, তাদেরকে কিভাবে টার্গেট করে আমি আমার প্রোডাক্টটা সেল করতে হবে, সেখানে তারা আসছে। আমি কিন্তু এখানে কাউকে ছোট করে বলছি না, আমি অনলাইন বিজনেসকেও ছোট করে বলছি না, আমি জাস্ট বলছি দোজ আর the practical application of the assumption we have learned from economics. So ওই assumption গুলোকে যখন আমি practically apply করব, এরকমই হবে, এবং সেটা আপনাকে কিন্তু এই যে শিখতে হবে, এটা এই যে ম্যানেজ করা, এটাই ম্যানেজার ইকোনমিক্স। এবার চলে যাই হচ্ছে ম্যানেজার ইকোনমিক্স এর one of the important theory is theory of farming. আমি এটা একটু বইয়ে দেখাচ্ছি, আমি এখন এখানে একটু বইয়ে যাব, একটু আমাকে সময় অ্যালাউ করেন যে আমরা দেখবো যেটা বইয়ের কোথায় আছে।
আমি আমার চ্যাপ্টারের থিওরি অফ ফার্মটা যেখানে আছে আমি ওইটা একটু দেখাই দিচ্ছি, কজ এটা আমি নর্মালি বই থেকেই পড়াই। সো দিস ইজ দ্য থিওরি অফ ফার্ম। এটা হচ্ছে আমার পিডিএফ এর, যে পিডিএফ এর পেজ নাম্বার একটা হয়, আর হচ্ছে কি বইয়ের অরিজিনাল পেজ নাম্বারটা একটা, পিডিএফ পেজ নাম্বার 35 আর বইয়ের পেজ নাম্বার হচ্ছে 6, মানে ওই চ্যাপ্টারের যে পেজ নাম্বার ওয়াইজ আছে এটা 6 নাম্বার পেজে আছে। So basically, theory of farm, it's talks about the production and distribution of goods and services, and the main thing, মানে theory of farm এ mainly হচ্ছে গিয়ে আপনি কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে, ইট উইল ফোকাস অন দ্যাট। সো এই জন্য আমরা হচ্ছে কি এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ক্যালকুলেশন দেখবো, যে আমরা কিভাবে এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ম্যাক্সিমাইজেশনটা দেখবো, এবং সেখান থেকে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টটা জানবো, এবং ফিউচার ভ্যালু কনসেপ্টটা জানবো। দ্যাটস ইট। সো আমি আবার স্লাইডে চলে যাই। আমি জাস্ট এটা দেখাই দিলাম যে আমরা এটা বইয়ের কোথা থেকে আছি, এবং আমি প্রেফার করবো যে আপনি বই থেকে এটা স্টাডি করবেন। সো যেটা বলছিলাম, ওই যে বললাম যে আমার theory of farm, its main goal or primary goal is to achieve the maximum profit or maximum wealth by maximizing the expected future value. আমার যে expected যে future valueটা থাকবে ওটাকে maximize করার মাধ্যমে, মানে আমার একটা ফার্মের ভবিষ্যতে একটা মূল্য হতে পারে, ওটা করার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ওই ফার্মটার ম্যাক্সিমাম প্রফিট গেইন করব, সর্বোচ্চ যতটুকু লাভ করা যায় সেটা আমি বের করার চেষ্টা করব। সেটাই আমার সাথে থিওরি অফ ফার্মে আলোচ্য বিষয়। সো থিওরি অফ ফার্মে তাহলে এখন আমাকে বুঝতে হবে হোয়াট ইজ এক্সপেক্টেড ফিউচার ভ্যালু এন্ড হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ দ্য এক্সপেক্টেড ফিউচার ভ্যালু। সো খুব সুন্দরভাবে বলা আছে, এক্সপেক্টেড ফিউচার ভ্যালুটা বলছে হচ্ছে গিয়ে আপনার যে ফার্মে যে প্রেজেন্ট ভ্যালুটা আছে, আমি একটু স্পটলাইটটা অন করছি, প্রেজেন্ট ভ্যালু যেটা আছে পিভি যেটাকে বলছে, সেটা আমার যে ফার্মের প্রত্যেকটা ইউনিটে সেল হওয়ার জন্য যে প্রফিটটা হচ্ছে সেগুলোকে যদি আমি সাম করতে থাকি, সেটার সামটা হবে হচ্ছে গিয়ে আমার এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন। সো ফর এক্সাম্পল এখানে পায়ের মতো যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, সিম্বলটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বুঝি হচ্ছে প্রফিট। প্রফিট মিন্স হচ্ছে গিয়ে টিআর মাইনাস টিসি, আর এখানে আর হচ্ছে দ্য রেট অফ ইন্টারেস্ট। সো ফর্মুলাটা অনেকটা এরকম হবে। তো এটা আমি আবার বই থেকেই দেখাবো, জাস্ট আমি আমার স্লাইডটার সাথে একটু ইউজ টু করে নিলাম আপনাকে, যাতে বুঝতে পারেন যে কোথা থেকে আমি কাজটা মানে কোথা থেকে আমি পড়াচ্ছি। সো যেটাকে বলছিলাম যে আমার এই যে এটাই বলছিলাম যে প্রাইমারি গোল অফ ফার্ম ইজ টু লং টার্ম এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন। এবং আমার যদি লং টার্ম এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশনে আসি, তাহলে আমরা ফার্মটার হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয়, and the present value or value of the firm is equal to the present value of the expected future প্রফিট। সো এক্সপেক্টেড ফিউচার প্রফিট হচ্ছে গিয়ে কি, যে এই যে এখানে পাই যেটাকে বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার প্রফিট বোঝায়। এন্ড যেহেতু আমি প্রেজেন্ট ভ্যালুর সাথে এক্সপেক্টেড ফিউচার প্রফিট আনছি, এই ফর্মুলাটা আসলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালুর একটা অ্যাপ্লিকেশন। প্রেজেন্ট ভ্যালুটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে, ধরেন আমি 100 টাকার আজকে যে ভ্যালু, 100 টাকার ভ্যালু কিন্তু 1 বছর পরে তা থাকবে না। 1 বছর পরে কেন, 100 টাকার আজকে যে ভ্যালু, 100 টাকার ভ্যালু কালকে তা থাকবে না। অর্থাৎ 100 টাকা দিয়ে আজকে আমি যতটুকু গুডস এন্ড সার্ভিস পারচেস করতে পারবো, কিন্তু কালকে ততটুকু পারবো না। সো এই যে প্রত্যেকটা, মানে আমি যদি মানির কথাই বলি, মানির এই যে ভ্যালুটা কমে যাচ্ছে, তার এই ভ্যালুটা আমি আসলে কোথা থেকে পাবো, মানে কালকে টাকার ভ্যালুটা কত আসবে আমি এটা কিভাবে জানবো, বা 1 বছর পরে টাকার ভ্যালুটা কিভাবে আসবে এটা আমি কিভাবে জানবো। তো এই জন্য আমরা যেটা করি যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু এরকম হয় যে প্রেজেন্ট ভ্যালুর সাথে আপনার রেট অফ ইন্টারেস্টটাকে আমরা মাল্টিপ্লাই করি। যে আমার একটা রেট অফ ইন্টারেস্ট থাকে, এটা যদি ইয়ারলি বেসিসে আমি যাই, তাহলে ইয়ারলি রেট অফ ইন্টারেস্টটা মাল্টিপ্লাই করব, যদি মান্থলি হয় মান্থলিটা করব, ডেইলি বেসিস হয় ডেইলি বেসিসে করব। অর্থাৎ আমার টাকার ভ্যালু 1 বছর পরে কি হবে এটা বোঝার জন্য 100 টাকার সাথে 100 টাকার মানে যেই টাকাটা হবে সেই টাকার উপরে ইয়ারলি বেসিসে যে ইন্টারেস্টটা, মানে আমি যে
রেট অফ রিটার্ন যেটাকে বলতে পারি, যেটাকে আমি করবো, ওটাকে মাল্টিপ্লাই করলে আমি হচ্ছে 100 টাকার ফিউচার ভ্যালুটা কি সেটা আমি খুঁজে বের করতে পারবো। যেমন অ্যাজ এ ডিপোজিট আমি যদি রাখতে চাই, কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশে এই পার্সেন্টেজটা হচ্ছে 4.5%। সো আমি জানি যে 100 টাকা আমি যদি রাখি, কারেন্ট ইনফ্লেশন এন্ড আদার্স অ্যাডজাস্টমেন্টে 100 টাকা আমি ডিপোজিট করছি। আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা বলেছি আমি যখন ডিপোজিটে যাচ্ছি তখন আমি জানি যে আমার 100 টাকার মূল্যটা হয়ে যাবে হচ্ছে 4.5 টাকা, সরি 100 মানে 4.5 টাকা পার 100-এ আমার 100 টাকা হয়ে যাবে হচ্ছে 1 বছর পর 104 টাকা 50 পয়সা, এরকম একটা দাম হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আমি যখন লোন নিচ্ছি তখন একটু ডিফারেন্ট হয়। তো লোনের ক্যালকুলেশনটা আসলে ডিফারেন্ট, আমি এটা এখন আনছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা প্রোডাক্টের বা মানিও হতে পারে সেটা প্রেজেন্ট ভ্যালু, ইটস নট ইকুয়াল দ্য ফিউচার ভ্যালু। সো যেহেতু প্রেজেন্ট ভ্যালুটা ফিউচার ভ্যালু সমান হয় না, সো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা এখানে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় চলে আসে। আর যখন আমি ফার্মের এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি, তো ফিউচারে ভ্যালু ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি, তাহলে সেখানে আমার প্রেজেন্ট ভ্যালু অ্যাডজাস্ট হবে, অবভিয়াসলি ইন্টারেস্ট রেটটা অ্যাডজাস্ট হবে, এবং হচ্ছে গিয়ে সেখানে আমার আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় প্রফিট, যেটা সেটা কিন্তু বারবার অ্যাডজাস্ট হতে থাকবে, এবং প্রতি বছরের প্রফিট একরকম নাও হতে পারে, প্রতি বছর রেট অফ ইন্টারেস্ট একরকম নাও হতে পারে। সো আমি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরবো, এবং সেই টাইম ফ্রেমে ভ্যালু অফ দ্য ফার্ম যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট, এটার সমষ্টি। এখন যদি আমি ফার্মটাকে 5 বছরের জন্য ধরি, তাহলে 5 বছর ধরে আমি 5 বছরের আমি ফর্মুলা লিখবো, যদি 2 বছরে ধরি 2 বছরে ধরবো, 3 বছরে ধরলে 3 বছরের ফর্মুলা লিখবো। তো ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম পাই 1, এই জন্যই বলছিলাম যে যেহেতু পুরো বছরের হিসেবে আসবে এখানে আমার প্রফিটটা অ্যাড হবে। সো পাই বলতে এখানে আমি প্রফিট বুঝেছি, পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1। আচ্ছা, এখানে পাই বলতে প্রফিট, 1 বলতে ফার্স্ট ইয়ারের কথা বোঝাচ্ছে, প্রথম বছর যেটা সেখানে, এবং এখানে আইটা রেট অফ ইন্টারেস্টটা প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিব। দেন সেকেন্ড ইয়ারের জন্য প্লাস সেকেন্ড ইয়ারও যদি আমার বিজনেসটা রান হতে থাকে, তাহলে পাই 2 divided by 1 plus I to the power 2. সো এখানে হচ্ছে পাই 2 মিন্স হচ্ছে সেকেন্ড ইয়ারে যে প্রফিট হয়েছে সেটা সমান, এন্ড আইটা হচ্ছে কি সেকেন্ড দ্বিতীয় বছরে আমার যে রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটা সমান হবে, প্লাস ডট 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 দিয়ে আমি পাই এন 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে পাই এন বলতে এন তম বছর, এইভাবে যদি আমি এন তম বছর পর্যন্ত যাই এভাবে আমার ফর্মুলাটা যেতে থাকবে। সো ফর্মুলাটাকে যদি আমি একটা সাম আপ করতে চাই, মানে একত্রে লিখতে চাই, তাহলে ফর্মুলাটা দেখতে এরকম হবে যে সামেশন n divided by t to the power I, which means যে এটা n তম বছর পর্যন্ত যেতে পারে, এবং t এর ভ্যালু এখানে 1 ধরে নিয়ে আমরা কাজটা করছি। সো পাই t to the power 1 plus I to the power t, অর্থাৎ আমার এখানে হচ্ছে গিয়ে আমি যদি প্রতি বছরের এক্সপেক্টেড প্রফিটটাকে আমি এটার সাথে ঠিক একইভাবে ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট রেট দিয়ে ডিভাইডেড করে 1 প্লাস ইন্টারেস্ট রেট, এবং এটাকে পাওয়ার করি হচ্ছে কি নাম্বার অফ ইয়ার দিয়ে, তাহলেই হচ্ছে গিয়ে আমি আমার ভ্যালু অফ ফার্ম অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশনে আমার যে ফিউচার ভ্যালু অফ দ্য ফার্ম সেটা পেয়ে যাব। এবং এটা আমার কথা না, এটা আপনার রাইটারেরই কথা, উনি কিন্তু এখানে এটা বলে দিয়েছে যে পাই 1 পাই 2 বা পাই 1 পাই এন ওটা কি রিপ্রেজেন্ট করে, বা সামটাই যে সামেশন, যেটাকে আমরা সিগমা সাইন বলি, এটা গ্রিক লেটার সিগমা, এটাকে সাম আপ বলি, টুগেদার বলি। সো এটা অ্যাকচুয়ালি মিনিং কি এটা এখানে কিন্তু বলে দিয়েছে, এবং এখানে আরো বলেছে যে যদি সাপোজ টি এর ভ্যালু 2 হয় এটা দেখতে কেমন হবে, টি এর ভ্যালু n হয় তাহলে এটা দেখতে কেমন হবে, এভাবে আসছে। এবার কথা হচ্ছে গিয়ে আপনি ধরেন আপনাদের মধ্যে কেউ বলে যে ম্যাডাম আমি তো জানি যে পাই মানে প্রফিট ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। আমি একটু আগে বলছিলাম যে টোটাল রেভিনিউ বলি নাই, মানে বলছিলাম যেটা প্রফিট এটা টি আর মাইনাস টিসি থেকে এভাবে বের করা যায়। তো টি আর কি, টি আর মিন্স টোটাল রেভিনিউ, দ্যাট মিন্স টোটাল সেলস ইন দ্য বিজনেস, ওটা থেকে যদি আপনি টোটাল কস্টটাকে মাইনাস করেন, টিসি টাকে মাইনাস করেন, তাহলে আপনি প্রফিট পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রফিট ফর্মুলা। সো আপনি যদি এখানে প্রফিটের এগেনস্টে ওটা বসাতে চান, তা টি আর মাইনাস টিসি বসাতে চান, সেভাবেও করতে পারেন। যেহেতু প্রফিটটাকে আমরা নাম্বার অফ ইয়ার বোঝানোর জন্য পাই টি লিখছিলাম, সেখানে আমরা তখন টি আর যে এখানে একটা লোয়ার ক্যাপ হিসেবে টি নিয়ে আসবো, এবং টিসি টাকে আমি লোয়ার ক্যাপ হিসেবে এখানে একটা টি নিয়ে আসবো, জাস্ট নাম্বার অফ ইয়ারটাকে বোঝানোর জন্য। এইভাবে আমরা চাইলে ফর্মুলাটা লিখতে পারি। সো এবার চলে যাই স্লাইডে আবার।
সো এই যে ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, পরবর্তীতে ফর্মুলাটা আমি হচ্ছে গিয়ে এই জন্যই বইয়ে গেলাম, কারণ এটা হচ্ছে আমরা ওখান থেকে পুরোপুরি এব্রিভিয়েশনটা লিখেছি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ম্যাথস দেখতে পাচ্ছি, এখান থেকে একটা ছোট্ট ম্যাথস আসতে পারে। ম্যাথসটা বলেই দিই কিভাবে করে আপনারা করতে পারবেন। দেখেন এখানে বলেছে যে at a discount rate of 10%, the value of a firm that generate 100 taka $100 of profit for each of 2 years and sold $800 at the end of the second year. What's the present value? আচ্ছা, আমরা ফর্মুলাটা আরেকবার দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা n তম বছরের জন্য যেতে পারছি, n তম বছরের জন্য যেতে পারছি, এবং যতগুলো বছর থাকবে সেই বছর পর্যন্ত আমি লিখবো। তো এখানে আমার বছরের কথা বললো কাটা, 2টা বছরের কথা বললো, যে 2 বছরের জন্য প্রতি বছরে হচ্ছে গিয়ে 100 টাকা করে প্রফিট করলো, $100 করে প্রফিট করলো, এবং ডিসকাউন্ট রেট মানে আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালুটা বা আই যেটাকে বলছে এটার ভ্যালুটাকে বলে 10%। তাহলে আমি যদি ম্যাথসটা করতে চাই, আচ্ছা এখন বললেন যে ম্যাডাম সোল মানে সেলসটা দেওয়া আছে, আমার সেলসটা কি লাগবে? সেলসটা এখানে জাস্ট আদার্স ইনফরমেশন হিসেবে দেওয়া আছে, আর সেলসটা না হলেও হবে। ম্যাথসটা করে ফেলি, খুব শর্টকাট ইজি ম্যাথস, তো আমি এই জন্যই করে ফেলছি। তো দেখেন আমার এখানে হচ্ছে প্রফিট অফ ইচ ইয়ার, এটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে আমার $100, রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল, যেটাকে আমি আর দিয়ে ডিনোট করছি ইচ ইয়ারের জন্য, কিন্তু আমি জাস্ট এটা দেখানোর জন্য জাস্ট একটা নিলাম, সেটা বলছে হচ্ছে কি 10%। তো মনে রাখবেন যে যখনই আমরা রেট অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করব, পার্সেন্টেজটাকে আমরা সবসময় ডেসিমালে, দশমিকে নিয়ে যেতে হবে। তো দশমিকে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, যেটা 100 দিয়ে ডিভাইড করে নিতে হয়, 100 এ ডিভাইড করলে 0.5। সো আমাকে জানতে চেয়েছে যে ফার্মটার প্রেজেন্ট ভ্যালুটা কি। প্রেজেন্ট ভ্যালুটা আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি জানি যে পিভি ইজ ইকুয়াল টু, আমরা যে ফর্মুলাটা এখন দেখলাম, এখন দেখি আমার এখানে বছর বলেছে কয়টা, 2টা বছর বলছে, আমি 2টা বছর নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছে, আমার কিবোর্ডে হচ্ছে পাই সিম্বলটা নাই, বুঝতে পারছেন? মানে যেটা দিয়ে আমরা প্রফিটের যে সিম্বলটা দেখাই সেটা নাই। তো আমি আমার স্লাইড একটু বলে দিচ্ছি, আমার ফর্মুলাটা আমি যেহেতু লিখতে পারবো না, ফর্মুলাটা লেখাতে আমি একটা প্রবলেম ফেস করব, পাই সিম্বলটা নাই বলে। তো আমি একটু বলে দিচ্ছি, আমার ফর্মুলাটা ড্র করতে পারি, কিন্তু ড্র করলে জিনিসটা দেখতে ভালো না, যেহেতু আমি অলরেডি হোয়াইট বোর্ড ইউজ করছি। আমি প্রথম 2টা ফর্মুলা লিখবো, অর্থাৎ পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস r1 টু দি পাওয়ার i প্লাস পাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 2, এতটুকু অংশটাকে আমি ফর্মুলা ইউজ করব। কারণটা কি, আমি 2টা বছরের কথা বলেছি, যে 3 বছরের বলা হতো তাহলে আমি পাই 3 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 3 এভাবে যেতাম। এবং যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট রেট হতো, ধরেন প্রথম বছরের জন্য 10%, সেকেন্ড বছরের জন্য 15%, আমি কিন্তু এই ইন্টারেস্ট রেটও এক জায়গায় প্রথম বছরের জন্য 10% আর এর ভ্যালু ইউজ করতাম, সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু 15% ইউজ করতাম, এভাবে করব। সো আবার আমাদের আমাদের ম্যাথসে চলে যাই, যেটা আমি হোয়াইট বোর্ডে লিখলাম। সো এটাই বললাম যে আমার আমার এখানে আমার একটু ডিফিকাল্টিজ আছে, এই কারণে আমি ফর্মুলাটা লিখতে পারছি না। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি ড্রতে নিয়ে আসছি, কিন্তু এই যে ড্রতে নিয়ে আসলে ল্যাপটপের কিবোর্ড ইউজ করে এটা লেখা আমার জন্য খুব ডিফিকাল্ট। এই দেখেন পাই 1, কোনো মতে পাই 1 লিখলাম। সো পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, আমি এই জন্য আই লিখলাম, আর এর পরিবর্তে আই আর আর সেম থিং, জাস্ট পার্সেন্টেজ দেখাইতে হয়, ঠিক আছে? সো টু দি পাওয়ার 1, যেহেতু ফার্স্ট ইয়ার আমরা জানি টু দি পাওয়ার 1 মিন্স সেম থিং, তারপর আমি জাস্ট আপনার সিম্পলিসিটির জন্য টু দি পাওয়ার 1 লিখলাম। আচ্ছা, প্লাস পাই 2 এটা, ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস আর or I to the power
টু। আচ্ছা, কষ্ট করে অন্য কোনো ভাবে ফর্মুলাটা লিখেছি, ঠিক আছে। সো আমি যেহেতু 2টো বছর ছিল, 2 বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে, সো আমি 2টা বছর পাই 1 ডিভাইডেড বাই এইভাবে লিখলাম। যদি 3 বছর বলতো তাহলে 3 বছরে নিতাম, যদি 4 বছর বলতো তাহলে 4 বছরে নিতাম। ইভেন যদি প্রফিট না বলে, যেহেতু এখানে প্রফিট বলছে, টোটাল সেলস এন্ড রেভিনিউর কথা, টোটাল সেলস এন্ড টোটাল কস্টের কথা থাকবে, যখন এখানে টোটাল কস্ট কিন্তু বলেছে, কিন্তু টোটাল হ্যাঁ মানে টিআর এর কথা বলে নাই। টিআর এর কথা বললে কিন্তু আমি তখন আর এইভাবে ম্যাথটা করতাম না, তখন টিআর মাইনাস টিসি ধরে ম্যাথটা করতাম। তো এইভাবে যেহেতু বলে নাই, তাহলে আলাদা মতো চলে যায়। তাহলে এখন ভ্যালু বসিয়ে দিই। তো প্রথম বছরের জন্য আমরা জানি কি প্রফিট হচ্ছে $100, $100 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে আবারও বলছি রেট অফ ইন্টারেস্টটা আমার ডেসিমালে নিতে, এবং ডেসিমালে নিয়ে এটা আমি পেয়েছি .10, এটা পেয়েছি। যদি আমার এখানে 15% থাকতো তাহলে আমি ওটা নিতাম। আচ্ছা, ঠিক একইভাবে দ্বিতীয় বছরের জন্য আমার হচ্ছে গিয়ে প্রফিটটা এসেছে হচ্ছে $100। যদি সাপোজ ধরেন বললেন যে ম্যাডাম সেকেন্ড ইয়ারের জন্য 110 আসছে, এরকম বললো, আপনি কি তাই নিতেন? অবশ্যই তাই নিতাম। তো এখানে যেহেতু বলে নাই, আমি এটা 100 দিয়ে করলাম, ডিভাইডেড বাই 1 প্লাস 0.10, দেন দ্য ব্র্যাকেট ক্লোজ। এখানে একটু ঝামেলা হলো, লাইনে নিয়ে আসি। আচ্ছা, টু দি পাওয়ার 2 হবে, কারণ জানি যে বছর সংখ্যা যতটা হবে পাওয়ার কিন্তু ততটা আসবে। সো এখানে টু দি পাওয়ার 2 হবে, যেখানে ট্রায়াঙ্গেল সিম্বলটা দিয়ে টু দি পাওয়ার বুঝে, আপার লিমিটটা বুঝাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা একটা প্রেজেন্ট ভ্যালু কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যান্সারটা বের করে নেবেন। সো দ্যাটস ইট, ম্যাথস। তো এখান থেকে আসলে আমরা কি ফাইন্ড আউট করা দেখলাম, যে এখান থেকে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে গিয়ে যে এইভাবে আমরা চাইলে যে কোনো একটা ফার্মের জন্য হচ্ছে এক্সপেক্টেড ফিউচার ভ্যালুটা আমরা বের করে নিতে পারি। এবং আমার এই প্রেজেন্ট ভ্যালু যতটুকু আছে প্রোডাক্ট, মানে আমি যতটুকু প্রফিট মেক করছি, সেই প্রফিট থেকে এবং ফিউচারে কতটুকু প্রফিট মেক করতে পারি, ওই সময় ইন্টারেস্ট রেটটা কেমন থাকতে পারে, এটা আমরা গেস করতে পারি। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমার একটা ফার্ম আছে, ওই আপনার যে গ্রোসারি ছিল, ধরে নিচ্ছি যে গ্রোসারিতে আপনি বলে দিলেন যে হালাল ডেইরি প্রোডাক্ট পাওয়া যায়, সেই গ্রোসারিতেই আপনি 1 বছর পর সেই গ্রোসারির ভ্যালু কতটুকু হতে পারে, বা 2 বছর পর আপনার গ্রোসারির ভ্যালু কত, এখন যেভাবে সেল হচ্ছে সেখান থেকে আপনি বের করতে পারবেন। এবং এইটার সাথে যদি এর থেকে বেশি করতে চান, তখন আপনার প্রোডাকশন ডিসিশনটা সেভাবে চেঞ্জ হবে, বা আপনার গুডস এন্ড সার্ভিসের ভ্যারাইটিস আপনি সেভাবে আনবেন। এইভাবে আপনি কিন্তু ডিসিশন মেকিং এ যেতে পারবেন। ওকে, লাস্ট আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওভারঅল তাহলে আমরা থিওরি অফ ফার্ম সম্পর্কে জানলাম, যে যেখান থেকে আমরা এক্সপেক্টেড ফিউচার ভ্যালু বের করতে পারি, এবং সেখান থেকে চাইলেই আমরা হচ্ছে গিয়ে যে এই যে এটা কিন্তু এখানে আমার স্লাইডেও আছে, আর এটা তো আপনার বইয়েও আছে, তো সেখান থেকে আমরা কিভাবে আসলে প্রফিট মেক করতে পারবো সেটা সম্পর্কে আমরা চলে যাই। ও আচ্ছা, আর একটা টার্ম আছে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সো আমাদের আর দুটো টার্ম আছে এই চ্যাপ্টারটা থেকে পড়ার। সো ফার্স্টে হচ্ছে কি আমরা এখন দেখবো the constraint we are facing in the theory of farm. Theory of farm আমরা খুব ইজিলি বললাম যে এই যে এইভাবে প্রেজেন্ট ভ্যালু থাকবে, আমার প্রফিট যতটুকু হবে সেটার সাথে মাল্টিপ্লাই করলাম, করে আমি জানতে পারলাম যে ভবিষ্যতে আমার ফার্মটার ভ্যালু কত হবে, সেই অনুযায়ী আমি আমার ডিসিশন মেকিং এ যাব। কিন্তু সেখানে আমরা কিছু বাধার সম্মুখীন হই। বাধাগুলো কি? প্রথমে এসেছে লিমিটেড রিসোর্সেস। লিমিটেড রিসোর্সেস মিন্স ইউর স্কিল লেবার আর লিমিটেড ইন নাম্বার, র ম্যাটেরিয়ালস আর লিমিটেড ইন নাম্বার, ন্যাচারাল রিসোর্সেস লাইক এনার্জি, সানলাইট, উইন্ড পাওয়ার, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, দোজ আর লিমিটেড ইন নেচার। সো এগুলো কিন্তু আপনার প্রোডাকশনে হ্যাম্পার করবে। লাইক আমি একটা ইউনিভার্সিটি দিতে যাচ্ছি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে, এখন আই নিড হোয়াট, আই নিড স্কিল লেবার, দ্যাট মিন্স স্কিল টিচার লাগবে। বাংলাদেশের বেসিসে যেটা আমরা জানি যে স্কিল টিচার আছে, ঠিক আছে, কিন্তু স্কিল টিচার খুব কম টারশিয়ারি লেভেলে। এই যে আমরা এই প্যান্ডেমিকের সময় এটা আমি দেখেছি, আমার ইউনিভার্সিটি অথরিটি খুব ফিল করেছে এই জিনিসগুলো, বা আদার্স প্রাইভেট ইউনিভার্সিটি অথরিটি তারা এটা ফিল করছে যে এই যে একটা যে শিফট হলো অফলাইন থেকে অনলাইনে, এই জন্য টিচারদেরকে যে পরিমাণ ট্রেন আপ করতেছে, অনেক
ভালো টিচারই এটা ইউজ টু না, তারা কম্পিউটারের সাথে ইউজ টু না, বা তারা ইমেইল, গুগল ক্লাসরুম বলেন, আদার যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলো আছে সেগুলোর সাথে ইউজ টু না, তাদেরকে নিয়ে কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে। সো দেখেন একটা ইউনিভার্সিটি হয়তো এক্সপেক্টেড ফিউচার ভ্যালু মানে ছিল ওরকম যে তার ফার্মের ভ্যালুটা সাপোজ ফর নর্থ সাউথ একটা ছিল, কিন্তু দেখেন ল্যাক অফ স্কিল লেবার তার কিন্তু এখন ডিসিশনে অন্যরকম চলে আসতে হচ্ছে, বা আমি যে পরিমাণ ম্যাটেরিয়ালস এক্সপেক্ট করছিলাম সেটা না পাওয়ার কারণে কিন্তু ডিসিশনটা ডিফারেন্ট ওয়েতে চলে আসছে এটা। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে গিয়ে কোয়ালিটি রিকোয়ারমেন্ট। এই যে এখন যেটাকে বলছি যে আমি যখন অনেক ক্ষেত্রে হাই প্রোডাকশনে যেতে চাচ্ছি বা জোর করে আমি একটা টেকনোলজি অ্যাডাপ্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কোয়ালিটি অনেক সময় ফল করে। সো কোয়ালিটি ধরে রাখা হচ্ছে গিয়ে আর একটা টাফ যে কনস্ট্যান্ট, যেটা আমরা যেটা ফিল করি সেটা। যেমন আমি যেহেতু নর্থ সাউথ নিয়ে কথা বলছিলাম, মানে এডুকেশন সেক্টর নিয়ে কথা বলছিলাম, সবচেয়ে রিলেটেড আপনাদের সাথে, নর্থ সাউথে আমি একটা খুব মানে যারা স্টুডেন্ট তাদের কাছ থেকে আউটপুটটা শোনেন। নর্থ সাউথে খুব বেশি স্টুডেন্টরা ব্যাকলগ খায়, মানে অনেক বেশি, ওখানে টিউশন ফি অনেক হাই, লাইক এমবিএ কমপ্লিট করতে ইউ নিড মোর দেন 12 লাখ টাকা ইন নর্থ সাউথ। সো এরকমই 10-12 লাখের নিচে ওদের কোনো গ্রাজুয়েশনই কমপ্লিট হয়, পোস্ট গ্রাজুয়েশনও অলমোস্ট এরকম স্পেন্ডিংই হয়। সো ওখানকার তারপরে আবার আছে হচ্ছে ব্যাকলগ, ওরা প্রচুর ব্যাকলগ পায়, আই ডোন্ট নো হোয়াই ওরা প্রচুর ব্যাকলগ আসে ওদের। সো ওরা দেখা যাচ্ছে কি যে নর্মাল টাইমে যে স্টুডেন্ট বি প্লাস এর মতো স্কোর করতেই ওদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, এই প্যান্ডামিকে ওদের নাম্বার অফ স্টুডেন্ট এনরোলমেন্ট অনেক বেড়ে গেছে। কারণ কি? কারণ অনলাইনে যাওয়ার কারণে নর্থ সাউথ কোয়ালিটি মেক শিওর করতে পারছে না। কিভাবে? যে অনেক টিচারই আছে, আমি বলছি এটা টিচারদেরও দোষ না, কারণ হঠাৎ করে আপনাকে একটা বিষয় চাপায় দেওয়া হয়েছে, এটার জন্য আপনাকে ট্রেন আপ করে আনতে হবে, সেটা সুযোগ পান নাই তারা। সো এই কারণে কোয়ালিটি মেক শিওর করতে যে তারা এক জায়গায় হোঁচট খেয়েছে। তো ওই কারণে কিছু স্টুডেন্টদেরকে ছাড় দেওয়া হয়ে গেছে। ওই ছাড়ে স্টুডেন্টরা জানে যে দেখেন ইটস ট্রু, আমি যখন আপনাদের ভাইভা নেই আমি এটা ফিল করি যে এই স্টুডেন্ট 15 নাম্বারের ভাইভা, আমি আপনাকে 15 মিনিটস ধরে আপনার ভাইভা নিলাম, কিন্তু 15 মিনিটস থেকে আপনাকে আমার জাজ করা পসিবল আপনার ক্ষেত্রেই হতে পারে যে আপনি ইনস্ট্যান্ট আপনি আমার কোশ্চেন অ্যান্সার দিতে পারলেন, আমি আপনাকে কি করলাম, আপনাকে একটা পুয়ার মার্কস দিলাম। কিন্তু সেম জিনিসটা আপনি যদি লিখতেন আপনি কিন্তু আরো ভালো করতেন, লিখে যদি এক্সামটা দিতেন দেখা যেত যে এই অনেক স্টুডেন্টই আমাকে বলে যে ম্যাডাম আমি লিখে মানে রিটেন এক্সাম হলে এই আউট অফ 30 দেখা যেত যে আমি 25 পেতাম, কিন্তু এই ভাইভা সেশনটা আমার ভালো হয় না, আমি টিচারের সামনে গেলে কনফিউজ হয়ে যাচ্ছি, সো আমার কিন্তু স্কোর খারাপ চলে আসছে। বা যখন আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছি সামহাও আমিও যেভাবে করছি আমার ফ্রেন্ডরাও সেভাবে করছে, এই কারণে আমার অ্যাসাইনমেন্টও মার্কস কম চলে আসছে। এটা খুব কমন, আমি কি ভুল বলেছি? এই জিনিসটা কি না আপনারা ম্যাম। ফেস করেন না? তো এই যে Yes, দেখেন madam. কোয়ালিটিও কিন্তু মেক শিওর করতে জি পারছে ম্যাডাম। না, এটা কিন্তু খুব কমন বিষয়। তো এই একটা কোয়ালিটিও মেক শিওর করাটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যানসার দেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আমি কিন্তু আপনার এন্ডের প্রবলেমটাই বলছি। আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, টিচার যদি জিজ্ঞাসা করতো তোমার নাম কি, ওটা শুনলেই তো মানে আগে নিজে একটু ইউজ টু হইতেও তো সময় লাগতো যে টিচার জিজ্ঞাসা করছে আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার বাড়ি কই। So, বিষয়টা অনেকটা এরকম, পাড়া জিনিসও অনেক সময় মনে পড়ে না, সিচুয়েশন অনেকটা এরকম হয়ে যায়। এবং আমি আমার এন্ড থেকে আমি ম্যাম যেটা দেখা বলবো, যায় যে হুম পরীক্ষার খাতার মধ্যে আমরা যদি লিখতে যাই তখন একটু চিন্তা করে লিখি, হুম 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 সে চিন্তা করার সুযোগটা কিন্তু ওইটা আপনি পাই এখানে না পাচ্ছেন না। এখানে। হ্যাঁ, সো পরীক্ষার এই সময় যে ভাইবা দেখেন, জিজ্ঞাসা করতেছে ওইখানে পারি না সেটা। হ্যাঁ হ্যাঁ, এবং আরো আছে ধরেন সিচুয়েশন, আপনি আমাকে উত্তর দিচ্ছেন, হঠাৎ করে আপনার নেটওয়ার্ক ফল করলো, আমি বিরক্ত হয়ে যাব। আবার জয়েন করলেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, মার্কস কিন্তু ওইভাবে দিব। So, এই জিনিসগুলো কিন্তু হয়। আবার এমন অনেক সময় হয় যে কোশ্চেনটা লিখলে কোশ্চেনের ফরম্যাটটা একরকম হয়, যখন আমি আস্ক করছি ফরম্যাটটা আর এক রকম হয়ে যায়, এবং টিচারকে কিন্তু বারবার জিজ্ঞাসাও করা যায় না যে আপনি আসলে কি মিন করছেন। সো এরকমও মানে অনেকগুলো ব্যারিয়ারই বললাম। সো এই যে বলছি যে কোয়ালিটি মেক শিওর, অনেক ক্ষেত্রেই এই যে কোয়ালিটিটা ধরে রাখা যায় না, ফিউচারে অনেক প্রবলেম আসতে পারে যেখানে আমরা কোয়ালিটি রিকোয়ারমেন্টস আমার যেটা ছিল সেটা আমরা ধরে নাও রাখতে পারি, সেটাই। আচ্ছা, লেবার কনস্ট্যান্টের মধ্যে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে কি, এটা নিচের এটাতে চলে আসে মিনিমাম ওয়েজ রেট। অনেক সময় লেবাররা বা গভর্নমেন্ট থেকে কিছু রুলস এন্ড রেগুলেশন চলে আসে যে কারণে
সরি লেবার কন্ট্রাক্ট যেটা, সেখানে হচ্ছে কি আপনাদের লেবারদেরকে একটা মিনিমাম ওয়েজ আপনাকে দিতে হবে, এরকম একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনার লেবার স্কিলড হোক আর আনস্কিলড হোক, আপনাকে ওই পরিমাণ পেমেন্ট করতে হবে। যেমন আমাদের গার্মেন্টস সেক্টরে আছে যে এখানে এন্ট্রি লেভেলেই 5,000 টাকা মেবি স্যালারি, 5,000 8,000। সো এখন দেখেন যে লেবার কিছুই পারে না, যে লেবার সুইং এর কাজ পারে, দুজনকে কিন্তু আপনি একই সাথে 5,000 এন্ট্রি দিয়ে নিচ্ছেন। তো বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আপনার কিন্তু এটা আপনার জন্য একটা প্রবলেম, কারণ আপনি যে লেবার নিচ্ছেন আপনার এই কন্ট্রাক্টের কারণে আপনি অনেক সময় দেখা যায় যে স্কিল লেবার আপনি আহ, মানে নিতে পারছেন, আনস্কিল লেবারকে আপনাকে সেম প্রাইসে নিতে হচ্ছে। এছাড়া গভর্নমেন্ট রেস্ট্রিকশন যেটা থাকে, পলিউশনের কারণে গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, গভর্নমেন্ট কিছু নতুন ল ধরেন আপনার উপরে কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দিল। সো দোজ আর সাম রেস্ট্রিকশন। সো এই রেস্ট্রিকশন গুলো, এই কনস্ট্রেন্ট গুলো কিন্তু আপনি যখন আপনার ফার্মটাকে স্ট্যাবলিশ করতে যাবেন বা থিওরি অফ ফার্মটা নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু এই প্রবলেম গুলো ফেস করবেন। লাস্ট একটা বোনাস জিনিস শিখাই, সেটা হচ্ছে প্রফিট। আমরা একটু আগে কি শিখে আসলাম? প্রফিট শিখে আসলাম হচ্ছে কি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ওটাই ছিল প্রফিট। কিন্তু আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান ক্যালকুলেশন করেন, আপনার প্রফিটটা এক ধরনের ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন হবে, আর যখন আপনি একজন ইকোনমিস্ট হিসেবে ক্যালকুলেশন করবেন প্রফিটটা আরেক রকমের হবে। From a businessman point of view, profit means revenue minus cost, and this kind of cost is called all explicit cost. Explicit cost হচ্ছে কি যে কস্টটা visible, যে কস্টটা আমরা মানে টাকা পয়সা হাতে ধরে খরচ করি, সেটাকে আমরা এক্সপ্লিসিট বলে থাকি। যেমন আপনার গ্রোসারি নিয়ে কথা বলছেন যে আপনারা সবাই একটা গ্রোসারি ম্যানেজার, সো আপনার গ্রোসারির প্রফিটটা ফ্রম এ বিজনেসম্যান পয়েন্ট অফ ভিউ হবে হচ্ছে কি টোটাল সেল অর্থাৎ টিআর বা রেভিনিউ, যেটা যে যতটুকু সেল করেছেন সেটা থেকে ওই গ্রোসারিটা চালাতে আপনার যে পরিমাণ খরচ হয়েছে। যে ধরেন একটা বিল্ডিং ভাড়া নিয়েছেন, ইলেকট্রিসিটি বিল দিয়েছেন, তারপরে হচ্ছে গিয়ে কিছু ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসছেন, ধরেন যে র্যাকে প্রোডাক্ট গুলো সাজিয়েছেন, দেন হচ্ছে গিয়ে কিছু ডিসকাউন্ট দিয়েছেন, মানে মেইন কথা হচ্ছে কি যা ওই প্রোডাক্ট গুলো সেল হওয়ার জন্য যা খরচ করেছেন সেটা আপনার এখানে কস্ট হবে, এবং সেই খরচগুলো এক্সপ্লিসিট অর্থাৎ এক্সপোজিভ, আমি এটাকে চোখে দেখতে পাবো এরকম। এবার আসি অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আমার কাছে কিন্তু ওই গ্রোসারির যখন আমি প্রফিট ক্যালকুলেশন করতে যাব, শুধুমাত্র টোটাল সেল থেকে ওই এক্সপ্লিসিট কস্টটাকে আমি মাইনাস করব না, আমি এখানে ইমপ্লিসিট কস্ট বলে আরেকটা কস্ট আছে, আমি সেটাকে মাইনাস করবো। আচ্ছা, এটা যে কোনো একজনকে এক্সাম্পল ধরে বলি। যেমন আমার লিস্টে এখন সবার ফার্স্ট আমি দেখতে পাচ্ছি আবিদুলকে, উনি মেবি পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট। সো আমি ধরে নিচ্ছি যে আবিদ ওই গ্রোসারি শপের মালিক। আমরা যে অর্গানিক হালাল ডেইরি প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল সেই গ্রোসারি শপের ম্যানেজার। সো এখন আমি যদি ওনার পয়েন্ট মানে আমি অ্যাজ এ ইকোনমিস্ট আমি ওই গ্রোসারির হচ্ছে গিয়ে ইকোনমিক প্রফিটটা ক্যালকুলেশন করতে চাই, সেটা কি হবে যে আবিদের ওই গ্রোসারি শপে যে টোটাল সেলটা হয়েছিল সেটা থেকে আমি মাইনাস করব হচ্ছে গিয়ে, হ্যাঁ অবশ্যই আবিদ ওই গ্রোসারিটা চালানোর জন্য যে পরিমাণ খরচ করেছে, যে বললাম ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, তারপরে হচ্ছে র ম্যাটেরিয়ালস কস্টিং, তারপরে হচ্ছে ধরেন ওনার কিছু ওয়ার্কার আছে ওনার আন্ডারে, তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, সবগুলোই এক্সপ্লিসিট কস্টে আনবো। এর সাথে আনবো হচ্ছে কি দেখেন আবিদ এই সময়টা কি আমার একটা কস্ট না? এই সময় আবিদ চাইলে কি করতে পারতো, নিজের বিজনেস স্টার্ট আপ না করে তো একটা জবও করতে পারতো, ঠিক কিনা? ধরেন ওই জব করলে উনি বছরে ধরলাম 1,00,000 টাকা স্যালারি পেতো সব মিলায়, প্রতি মাসে স্যালারি হিসাব করে 1 বছরে 1,00,000 টাকা আর্ন করতো। এই 1,00,000 টাকাটা কি উনি যেহেতু গ্রোসারিটা দিয়ে দিল, ওটার জন্য কি এই 1,00,000 টাকা কি উনি আর্ন করতে পারেন এট এ টাইম? কি উনি বিজনেসও চালাতে পারবেন আবার কি জবও করতে পারবেন? পারবেন না। তাহলে এই যে যে ফরগন কস্ট গুলো আছে, যে এই যে গ্রোসারিটা চালানোর জন্য, যেটা আমি নর্মালি মানি টার্মে হিসাব আনছি না, কিন্তু কিছু খরচ আছে যেটা আবিদকে করতে হচ্ছে, যে টাইম কস্টিং যেটাকে বলছি, যে এই সময়ে সে একটা জব করতে পারতো, সে জব থেকে যে স্যালারিটা পাচ্ছে এটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট, এটা মাইনাস করব। দেন হচ্ছে গিয়ে ওই সময়ে ধরেন আবিদ ওই টাইমটারও তার একটা কষ্ট আছে, সে শুধু ওইটা যে সে জব করতেন তা না, উনি হয়তো গ্রোসারিতে বেশি সময় দিতে হচ্ছে, ফ্যামিলিকে টাইম দিতে পারছে না, সেটা মাইনাস করব। সো এই ওভারঅল অর্থাৎ উনি লেবারদের যে স্যালারিটা দিচ্ছে এটাও এই কস্টিং হিসেবে আসবে, আবার এট এ টাইম
আবিদের অপরচুনিটি কস্ট হিসেবে যেই সময়টা সে জবের জন্য ইনভেস্ট করতে পারছে যেটা সে করতে পারছে না, সেই কস্টটাও কিন্তু আমি এখানে অ্যাড করে নিব। সো এইভাবে হচ্ছে কি আমি ইকোনমিক প্রফিটটাকে অ্যাডজাস্ট করব। সো যখন আমি বিজনেস প্রফিটের হিসাব করব তখন জাস্ট হচ্ছে টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এইভাবে আমি প্রফিট ক্যালকুলেশনে যাবো এবং কস্টিং হিসেবে এখানে শুধুমাত্র টাকা পয়সা ডিরেক্টলি যেখানে খরচ হচ্ছে এক্সপ্লিসিট কস্ট আমি সেখানে যাব। আর ইকোনমিক প্রফিট যখন আমি ক্যালকুলেশন করব অবভিয়াসলি টোটাল কস্ট টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করতে এখানে খরচটার মধ্যে আমার এক্সপ্লিসিট কস্টটা যেমন থাকবে তেমনি অপরচুনিটি কস্ট বা ইমপ্লিসিট কস্টটা আসবে। এটা আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে ইয়েস রেভিনিউ যে পুরোটা কভার করছে এবং ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কস্ট যেটাকে আমরা বলছি টোটাল কস্ট হিসেবে ইমপ্লিসিট এক্সপ্লিসিট বোথ আসছে এবং দুইটা থেকে বাদ দিলে আমরা ইকোনমিক প্রফিটটা পাচ্ছি। কিন্তু যখন আমি একজন অ্যাকাউন্টেন্টের চোখে দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টেন্টের প্রফিটটা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে জাস্ট এক্সপ্লিসিট কস্টটাকে আমরা মাইনাস করছি। সো নরমালি যেটা হয় যে আমি যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে ইকোনমিক প্রফিট অলওয়েজ স্মলার দেন দ্য অ্যাকাউন্টিং প্রফিট হবে। বিকজ ওই যে বললাম যে আবিদের যখন আমি দেখবো যে আবিদের এক বছরে যে জবের যে জবটা করতে পারতো সেটা হচ্ছে গিয়ে সে মিস করছে, সো অনেক বিষয়গুলো চলে আসছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন ওই আদার্স কস্টিং গুলোকে অ্যাডজাস্ট করতে যাব অবভিয়াসলি আমরা এটা ফাইন্ড আউট করব যে আমাদের কিন্তু প্রফিটটা আমি যেটা ভাবছিলাম সেই তুলনায় কম হবে। যেমন আমি যেহেতু আমার হোয়াইট বোর্ডটা বের করাই আছে, আমি জাস্ট একটা ক্যালকুলেশন হাতে কলমে করে দেখাই তাহলে বুঝবেন। ধরেন আমি একটা স্টার্ট আপ করছি, আমি নিজে আমার কথা বলছি যে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। তো বিজনেসটায় আমি দেখলাম যে আমার এক বছরে সেল হলো হচ্ছে গিয়ে সাপোজ 2 লাখ টাকা। এক বছরে টোটাল সেল হলো 2 লাখ টাকা এবং আমি সেখানে কস্টিং ছিল হচ্ছে আমি ধরে নিলাম 1 লাখ টাকা। তাহলে নর্মালি টোটাল কস্ট থেকে আমি টোটাল রেভিনিউটাকে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটাকে মাইনাস করলাম। আচ্ছা 1 লাখ টাকা না লিখি, এটা একটু ইভেন 1,20,000 টাকা। সো আমার যেটা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমি টোটাল কস্টটা মাইনাস করলাম, সো আমি দেখলাম 80,000 টাকা আমার থাকলো। তার মানে আমার বছর শেষে 80,000 টাকা প্রফিট। এত খুশি, ভালোই, আমি সারা বছর কাজ করে 80,000 টাকা অতিরিক্ত আমার পকেটে চলে আসলো। সো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি কিন্তু এইভাবেই প্রফিটটা ক্যালকুলেশন করব। এবার আসি আর একটা জিনিস কিন্তু হিসাব করতে ভুলে গিয়েছি আমি। আমার সারা বছরে সেল হলো 2 লাখ টাকা মানলাম এবং আমার এখানে কস্টিং ছিল এই প্রোডাক্টটা তৈরি করতে 1,20,000 টাকা, সেটাও মানলাম। এখন দেখেন তো সারা বছর যদি আমি বিজনেস না করে জব করতাম আমার কি স্যালারি আমি একটা পেতাম না? বা আমার সময়ের কি একটা মূল্য আছে না? যে আমার টাইম, অবভিয়াসলি আমার সময়ের অনেক মূল্য আছে। তো অবশ্যই ম্যাডাম। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে আমি সারা বছর যদি জব করতাম তাহলে আমি 1 লাখ টাকা আর্ন করতাম। সারা বছর আমার টোটাল যে স্যালারিটা আসতো 1 লাখ টাকা। তাহলে কি 1 লাখ টাকাটা আমি হারাচ্ছি না যখন আমি বিজনেসে যাচ্ছি? জি ম্যাম। এখন আপনি বলেন যে হ্যাঁ ম্যাডাম আপনার তো রেভিনিউ এটাও টোটাল সেল, কস্ট ম্যাডাম। হ্যাঁ এটাও কিন্তু আমার জন্য কস্ট। আপনি বলছেন যে হ্যাঁ আমার 2 লাখ টাকা সেলস আসছে, 2 লাখ টাকা তোমার সেলস আসতেছে এমন না যেটা আমার প্রফিট, ওটা আমার সেল, আমি প্রোডাক্টটা যেটা তৈরি করেছি এখান থেকে টোটাল সেল পেয়েছি, এটা কিন্তু প্রফিট না। তাহলে ওই যে 1 লাখ টাকা স্যালারি আমি পেলাম না যেটা আমি হারাই ফেলাম, তাহলে এটা আমার মাইনাস করা উচিত না? তাহলে মাইনাস করে দেখা গেল যে উল্টা আমি ডেফিসিটে আছি, অর্থাৎ নেগেটিভ 20,000 টাকা হয়ে গেল। 20,000 অর্থাৎ টাকা। উল্টা 20,000 টাকা আমার আসলে এক্স্যাক্টলি আমি এত কষ্টও করছি, মানে এটাই বুঝাতে চাচ্ছি যে আমি বিজনেসের জন্য কষ্টও করছি, আমার জবটাও আমি করছি না, বিজনেসের জন্য কষ্টও করছি, ওভারঅল যা আর্ন হচ্ছে সেটা আসলে আমার জন্য প্রফিটেবল না। তার থেকে আমার জন্য মানে কি বলা যায়, জব করাটাই ভালো ছিল। যে সারা বছর কষ্ট করে আমি যা আর্ন করছি 80,000 টাকা মানে অ্যাজ এ প্রফিট, আমি তো জব করলেই দেখেন 1 লাখ টাকা স্যালারি পেতাম, তাহলে কি আমার তো আসলে জব করাই ভালো। তো এই যে যখন ইকোনমিস্টরা এইভাবে টাইম ভ্যালুটা বের করে বা অপরচুনিটি কস্ট গুলো ক্যালকুলেশন করে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রফিটটা সমান হয় না। কারণ এটা আরো একটা এক্সাম্পল দিই, হোমমেড ফুডের বিজনেস করেন অনেকে এবং সবাই আমাকে এটাই বলে যে ম্যাডাম, মানে আমার স্টুডেন্ট অনেকের আছে এই জন্য আমি বলছি, ওরা বলে যে ম্যাডাম এটা খুব প্রফিটেবল, বাসায় করলে আমার
হচ্ছে গিয়ে সেভাবে খরচ হয় না, তখন আমি তাকে একটা কথা বলি যে ঠিক আছে বুঝলাম আপনার খরচ হচ্ছে না, বাট আপনি কি একটা সময় ব্যয় করছেন না, যেটা আপনার একটা ইম্পর্টেন্ট টাইম, ওই টাইমে তো আপনি স্টাডি করতে পারতেন, ওটা কিন্তু একটা ভ্যালু আছে। এবং তারপরেও যে বাসায় যে ধরেন বাসার যে ইনগ্রেডিয়েন্টস আপনি যেগুলো ইউজ করছেন, যেটা হিসাব করছেন, ইলেকট্রিসিটি বিল, অবভিয়াসলি ইলেকট্রিসিটি ইউজ করতে হচ্ছে, গ্যাস ইউজ করতে হচ্ছে, ওয়াটার ইউজ করে, ওগুলোরও কিন্তু ছোট ছোট ভ্যালু আছে যেগুলো আমরা অ্যাড করি না। হয়তো কিছু র মেটেরিয়ালস কিনে এনেছি, ওইটা দিয়ে আমরা হিসেব করছি। তো আদার্স যে আমার যে সময়টা যাচ্ছে, আমি যে কষ্ট করে বাজারে যে র মেটেরিয়ালস কিনলাম, এই যে আমার যে যাতায়াত খরচ, আমার যে এনার্জি লস হলো, এগুলোর খরচ কিন্তু আমি অ্যাড করি না, এগুলো খরচ কিন্তু অ্যাজ আ অপরচুনিটি কস্ট ইকোনমিস্টরা ক্যালকুলেশনে নিয়ে আসে, এবং ওভারঅল সেখান থেকে যদি আপনার প্রফিট হয় দেন ইটস ওকে ফর ইউ, আপনি যান। কিন্তু ইকোনমিস্টরা এইভাবে প্রফিটটা ক্যালকুলেশন করে। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে করব, এটা চ্যাপ্টারের শেষে দেখবেন যে কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া থাকে, সো সেখান থেকে আমি প্রশ্নগুলো করে থাকি। ঠিক আছে, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সামারি দিয়ে দেওয়া থাকবে, এটা মার্কার্সির প্রত্যেকটা বইয়ের শেষে সামারি গুলো দেওয়া থাকে যে কি কি পড়ে আসলাম, এবং দেন হচ্ছে কি কিছু স্যাম্পল কোশ্চেন থাকে। স্যাম্পল কোশ্চেন গুলো থেকে আপনার কিন্তু প্রাইমারি আইডিয়া হয়ে যাবে যে আমি কি ধরনের কোশ্চেন করতে পারবো এখান থেকে। এই তো। আর হচ্ছে আহ আপনাদের সাথে হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে আমার একটা স্লাইড তো না, আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো প্রেজিতে দেখা যাবে যে আমাদের যেহেতু ভিডিও প্রেজেন্টেশনের ব্যাপারটা আসবে, তো ওখান থেকে দেখা যাবে যে আপনি খুব ইজিলি আপনার জন্য একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করে নিতে পারবেন। কার কোনো ম্যাম নেক্সট কোশ্চেন আছে? ক্লাসে ক্লাস টেস্ট হবে ম্যাম? আমি ফ্রাইডের ক্লাসটা নিয়ে একটু যে বললাম আনসার্টেন আছি, আমি জানি না যে ফ্রাইডের ক্লাসটা হবে কিনা বা আমাদের মেকআপ নিতে বলবে কিনা, সো এত ডিফিকাল্টিজে যাওয়া দরকার নেই, আমি বলে দিয়েছি 6 তারিখ আমি ক্লাস টেস্ট নিব। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, 6 তারিখ ক্লাস টেস্ট হবে। এখন নেক্সট ক্লাস হলে তো আমি ওকে ম্যাডাম, অ্যানাউন্সমেন্ট এটাই ভালো দিবই হবে। আপনাদের গুগল ক্লাসরুমে, আমি জানাই দিব যে নেক্সট ক্লাস হবে কি হবে না। যদি না বলে যে না নেক্সট ক্লাস হবে না কিন্তু মেকআপ ক্লাস নেবে, তাহলে মেকআপ ক্লাসেরও টাইম আমি আপনাদের জানাই দিব। সেক্ষেত্রে এরকম সানডে মানডে কোনো একদিন এই ইভিনিং এই ক্লাসটা নিব, তো ওটা জানাই দিব। তো ওইভাবে হচ্ছে গিয়ে আমি কমিউনিকেশন করে নেব। তো যেহেতু একটা কোশ্চেন এবং আমার যতটুকু ধারণা ঈদে মিলাদুন নবীতে ক্লাস নাও হইতে পারে, এটা হয়তো হতে পারে, তো ওই কারণে আমি হচ্ছে হবে না ম্যাডাম। আই এম নট শিওর, আমি এখনো এরকম কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি। ওই কারণে আমি মানে কোনো প্রকার রিস্কে যাচ্ছি না। আর তারপরও বলেছে যদি কোনো কারণে 6 তারিখের ক্লাসও না নিতে পারি, ধরেন ক্লাস সাসপেন্ড, আপনার মিড টার্ম এক্সাম চলে আসলো, সেক্ষেত্রে আমি একটা মেকআপ ক্লাসের অ্যারেঞ্জ করব যেখানে আপনার শুধু ক্লাস টেস্টটা নিব, এটাই বলছিলাম। ঠিক আছে, সবাই জি তাহলে ম্যাডাম। ভালো যেটাই হোক থাকবেন। আমরা আর জানতে পারবো আগেই। হ্যাঁ হ্যাঁ আমি জানিয়ে দিব মেইন কথা। আর জি আপনাদের ম্যাম। যে মেসেঞ্জার ওকে গ্রুপ ম্যাম। ক্রিয়েট হয়েছে ওখানেও আমি জানাবো, প্লাস গুগল জি ক্লাসরুমেও জি জি। জানাবো। ঠিক আছে, ইয়েস তাহলে ম্যাম। সবাই ভালো থাকেন। তাহলে আর মনে হয় ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, নেক্সট ওই যে ক্লাস বললাম গুগল ক্লাসরুমে পোস্ট করেন, আমি রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ বলেন, নেক্সট ক্লাসের ব্যাপারে আমি এখনো জানি না, আমাকে এখনো ম্যাম জাস্ট বলে নাই। ক্লাস টেস্টটা নিয়ে একটু জিজ্ঞেস ম্যাম করতে নেক্সট চাচ্ছিলাম ম্যাম। ক্লাস টেস্টে ম্যাম হচ্ছে কি আমাদের ফার্স্ট যে লেকচার 1 গুলো 2 পড়ানো হয়েছে প্লাস ফার্স্ট চ্যাপ্টার আজ মানে পর্যন্ত হ্যাঁ আজকে পর্যন্ত আমরা যা যা পড়লাম, এবং আচ্ছা আমি যে স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছি ওটা বেসিক্যালি 3টা চ্যাপ্টারের সমান ম্যাটেরিয়ালস আছে ওখানে। এই আচ্ছা জন্য হচ্ছে গিয়ে ওইটাকে আমি একটা চ্যাপ্টার, ওটাকে কখনো আমি চ্যাপ্টার বলি না, এটা একটা টপিক বলি। ওটা ওভারঅল ইকোনমিক্স এর একটা আইডিয়া আপনি পান, সো ওইটা একটা জি বড় ম্যাম। পার্ট কভার করে আসে ওইটা। আর জি ম্যাম, ওই যে চ্যাপ্টার 10 1, হ্যাঁ প্রিন্সিপালস 10 আর হচ্ছে প্রিন্সিপালস ম্যাম এটা আমাদের অনেক এটা। বড়। হ্যাঁ 10 হুম, হুম। প্রিন্সিপালসটা অনেক বড়, কারণ ইন্ডিভিজুয়াল প্রিন্সিপালস গুলো মানে সম্পর্কে আইডিয়া নিয়ে দেন ইকোনমিক্স। রেকর্ডিংটা ফলো করলেই তো হবে। হ্যাঁ রেকর্ডিং ফলো করলেই আপনি ইনশাল্লাহ বুঝে যাবেন। ম্যাম ক্লাস টেস্টটা কি থিওরিতে হবে নাকি এমসিকিউ দিয়ে হবে? না এমসিকিউ নিব না, ম্যানেজারিয়াল ইকোনমিক্স আসলে এমসিকিউ কোশ্চেন করা যায় না, টু বি অনেস্ট এটা একটা থিওরিটিক্যাল কোর্স। সো আমি হয়তো 3টা বা 4টা কোশ্চেন দিব, এইভাবে কোশ্চেন করব, সেমি ব্রড টাইপের কোশ্চেন দিব, এবং কোশ্চেনটা করব গুগল ফর্মসে। ম্যাম কোয়েশ্চেন গুলো কি আগে দিয়ে দিবেন যে এতগুলো না পড়লে? কোশ্চেন দিব না, কোশ্চেন দিব না, তবে চয়েস দিব, চয়েস দেই। ঠিক আছে, যে 3টা থেকে ধরেন 4টা থাকলেও 3টা অ্যান্সার করলেন, এরকম ম্যাডাম থাকবে। এটা কি ভাইবা ম্যাম আগে যদি হবে বলে না, আমরা দিতেন একটু ট্রায়ালে যে এত জমা দিব। এইগুলো পড়ে নিয়ে সুবিধা থেকেই জিজ্ঞাসা করা হবে।
ভাইভার আগে অবশ্যই আমি আলোচনা করব যে আমি কোশ্চেন গুলো কিভাবে স্পেশালি আপনাদের সাথে করতেই হবে, কারণ আপনাদের সাথে কোর্স কম পাই আর আপনাদের জন্য মার্কসটা অনেক ইম্পর্টেন্ট, রেজাল্টটা অনেক ইম্পর্টেন্ট। জি তো ম্যাম আমি এটা নিয়ে এটা পরীক্ষার আগে আগে আলোচনা করবো যে কোশ্চেন গুলো কিভাবে হবে। তো তখন অলরেডি ম্যাডাম। দেখবেন যে ওই যে প্রথম দিকে যে 10 প্রিন্সিপাল পড়ে আসছে, আমি ওটা পড়ানোর সময় মনে বলছিলাম যে এখন যা পড়াচ্ছে এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা দিয়ে আমি পুরো একটা টার্ম কমপ্লিট করে ফেলতে পারবো। সো জি ম্যাম। ওইখান থেকে প্রশ্ন আছে, তারপর এখান থেকে ছোট ছোট প্রশ্ন, মানে প্রশ্ন তো ছোট ছোট করুন, কারণ ওখানে নিশ্চয়ই আমি আপনাকে জিজ্ঞাসা করবো না ওকে ফাইন এখন আপনি এক্সপ্লেন করেন হোয়াট আর দ্য কনস্ট্রেন্ট ইউ আর গোয়িং টু ফেস অ্যাজ এ ম্যানেজার ওয়েন ইউ কন্ডাক্ট এ বিজনেস। এত বড় 6টা কনস্ট্রেন্ট তো আপনি আর ব্যাখ্যা করতে পারেন, হয়তো আমি ছোট একটা কনস্ট্রেন্ট জিজ্ঞাসা করলাম যে মিনিমাম ওয়েজের কারণে আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন, বা স্কিল লেবারটা থেকে কি ধরনের প্রবলেম ফেস করেন, এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো আসবে। তবে আমি ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে ফাইনালের আগে অবশ্যই আলোচনা করব যে কি কি চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে প্রশ্ন ম্যাম করবে। তাহলে ওকে ম্যাম। ম্যাম তাহলে নেক্সট ক্লাস আমাদের যেই দিনেই হোক আমাদের হুম। ক্লাস টেস্ট হবে না, আজকে পর্যন্ত যতটুকু নেক্সট পড়ানো হয়েছে। ক্লাস 6 তারিখ হ্যাঁ হবে। আজকে 6 তারিখ ক্লাস টেস্ট হবে, এটা ফর শিওর। আর সেটার সিলেবাসটা হচ্ছে ফার্স্ট টপিক যেটা আমি পড়িয়েছি উইচ ইজ 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এটার ভিতরে অনেক কিছু আছে, ইকোনমিক্স আছে, দুইটার মধ্যে মাইক্রো ম্যাক্রো কি তাদের মধ্যে ডিফারেন্স আছে, ইকোনমিক সিস্টেম যে মিক্সড ইকোনমি, মার্কেট ইকোনমি, মনে আছে এগুলো কিন্তু পড়িয়েছি। এবং প্রিন্সিপাল গুলোর ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে প্রথম 4টা-5টা প্রিন্সিপাল, 4টা প্রিন্সিপাল স্পেশালি আপনি ভালোভাবে পড়বেন, মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যাতে এখান থেকে আপনি ব্যাখ্যা করতে পারেন। সো ওই 4টা প্রিন্সিপাল পড়তে হবে। তারপরে এই যে এই চ্যাপ্টারেরও কিন্তু খুঁজে দেখেন একেবারে কম না, বেশ অনেক কিছু পড়ার আছে এবং একটা ম্যাথও চলে আসছে। তো জি ম্যাম। এইভাবে করে কিন্তু এই দুইটা যে টপিক মানে ফার্স্ট চ্যাপ্টার এবং এই যে ফার্স্ট যে মানে ওই টপিকটা এবং ফার্স্ট যে চ্যাপ্টারটা কমপ্লিট করলাম এটার উপরে আমাদের ফার্স্ট ক্লাস টেস্টটা হবে। ওকে ম্যাম ম্যাডাম এবং ক্লাস এটা টেস্টটা কি ভাইবা আকারে নেবেন না নাকি ভাইবা না, রিটেন রিটেন? এক্সাম মানে আমাকে রিটেন টাইম হবে। দিবেন? হ্যাঁ আমি আপনাদের আমাকে টাইম টাইম দিব, দিবেন? আমি আপনাদের টাইম দিব। খাতায় লিখে আপনাকে দিব? আমি না কোশ্চেনটা গুগল ফর্মে করতে চাচ্ছিলাম, আপনাদের কি অসুবিধা? আমরা তো ম্যাম টাইপ করতে পারবো না আমার ম্যাডাম। যেমন কোনো এই যে আইডিয়া নাই ম্যাম গুগল ফর্মে কিভাবে আমরা করা তো যায়। টাইপ গুগল করতে ফর্মে পারবো না তো ম্যাম। ম্যাম আইডিয়া নাই ম্যাডাম যে টাইপ আপনারা কি করা অনেকে অনেকেরই পসিবল হবে। ল্যাপটপে থেকে জয়েন করেন নাই তো, ম্যাম মোবাইল থেকে জয়েন না করেন? ম্যাম মোবাইল জি থেকে ম্যাম ম্যাম, মোবাইল মোবাইল থেকে। মোবাইল থেকে জয়েন। ম্যাম এটা আচ্ছা ঠিক অপশন। আছে, ম্যাডাম তাহলে আমি ম্যাম এটা আমি অপশন দিয়ে দেন ম্যাম। আমি তাহলে দুটো অপশনই রাখবো, গুগল ফর্মসও রাখবো, জি ম্যাম আবার এটাই ভালো হচ্ছে ম্যাম। গিয়ে আপনার পিয়া থাকবে, ফাইল আপলোডেরও অপশন করে দেবো। হাতে লিখে হ্যাঁ PDF আমি ওটা তো জানি, হাতে লিখে লিখে যেটা PDF পিডিএফ করে করে যেটা আমরা আপনারা আপলোড করেন ওই ওটা আর আমি কি। জানি। তো ওইটাও দিব, যদি মনে করি যারা ল্যাপটপ থেকে জয়েন করলো তারা গুগল ফর্মে সাবমিট করে দিল, এইভাবে দুইটা থেকেই দিয়ে রাখবো। ওকে ম্যাম ল্যাপটপ তাহলে অনেকে ম্যাম লিখতে 6 হয় তারিখ ক্লাস টেস্ট। হ্যাঁ ওইটাই ওইটার জন্যই জিজ্ঞাসা করি। আমার ধারণা ছিল আপনাদের হয়তো সবার ল্যাপটপ এক্সেস আছে, না থাকলে কোনো সমস্যা না, গুগল ফর্মসে যে নিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কিছু নাই। সো ওই জন্যই বললাম তাহলে সেক্ষেত্রে আমি কোশ্চেন আপলোড করে দিব, সেটা যেভাবে ফাইল আপলোড করতে হয় যে গুগল ক্লাসরুমে সেভাবে দিলেন। এখন এবার এটা বলেন না যে আপনারা ফাইল আপলোড করতে পারেন না। এটা পারবো, কিন্তু পিডিএফ করতে কি সময় লেগে যায়? আমি আচ্ছা আপনাদের এই ফাইলটা কিভাবে আপলোড করতে হয় এটা নিয়ে আমি একটু ক্লাসে দেখাই দিব। জি ম্যাডাম এটা তো ওকে ম্যাম পারি, এটাই কিন্তু ভালো হবে। পিডিএফ করতে এটা দেখা যায় যে 2-4 মিনিট ওই সময় লেগে যায়। ওই সময়টা অ্যাডজাস্ট করে আমি সাধারণত টাইমটা দিই, দেখা যায় যে ধরেন 45 মিনিটস এর এক্সাম, আমি হয়তো সাবমিশনের টাইম দেই আরো তার 15 মিনিটস পরে। সো 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা দিয়ে দিলাম, 45 মিনিটে পরীক্ষাটা, কারণ কি যাতে আপনি ফাইল তাহলে আমাদের ছবি সমস্যা তুলে হবে না। আপলোড করে দিতে পারেন, এই জি। টাইমিংটা দিয়ে রাখি। ম্যাম ম্যাম, আপনার প্রিভিউ ছবি তুলে প্রেজেন্টেশনের বলেন। টিউটোরিয়ালটা দেখলাম, খুব ভালো হয়েছে ম্যাম। ওই প্রেইজের জি ম্যাম। আপনি জাস্ট যদি ওইটার স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনি সুন্দর প্রেইজের অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন। আর প্রেইজের যে ভিডিও টিউটোরিয়াল আরেকটা যেটা আমি মেক করেছি ওখানে হচ্ছে আমার ভয়েস একটু সমস্যা হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছিল না মাঝখানে, আমি কথা বলছি কিন্তু কথা জি ম্যাম। বারবার যে কফ হচ্ছে, সো ওই কারণে ওই জি ম্যাম। টিউটোরিয়াল বাদ দিয়ে নতুন করে আরেকটা টিউটোরিয়াল আমি মেক করব। ওটা করি নাই কারণ আগেরটা দেখলাম যে এটা দেওয়া যাচ্ছে না, ওটা করে সো ওখান জি থেকে ম্যাম। দেখবেন যে প্রেইজের খুঁটিনাটি বুঝে যাবেন যে এখন কিভাবে স্লাইড ম্যাম গুলো মেক প্রেজেন্টে করব। হ্যাঁ বলেন।
হ্যাঁ, প্রিজিতে আমি অলরেডি অ্যাকাউন্ট মানে খুলে ফেলছি আপনারটা দেখে দেখে। আচ্ছা, খুবই ভালো। এবং আমাকে মনে হয় ফার্স্ট ক্লাসে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে ম্যাডাম আমাদের জন্য তো ওই যে প্রেজেন্টেশন খুব পেইনফুল হয়ে যেত। আমি ওই ক্লাসে মনে বলেছিলাম যে আমি আপনাদের কয়েকটা টুলস শিখাবো যেটা দিয়ে খুব ইজিলি আপনি বাসায় বসে আপনার খুব ইফেক্টিভ ভিডিও প্রেজেন্টেশন বানাতে পারবেন, যেটা আপনার ইন ফিউচারও কাজে লাগবে। তো এটা একটা টুলস, আর একটা শিখাবো ইনশাল্লাহ। তো এগুলো শিখালে আর দেখা যাবে যে আপনি নিজে, আমার কোর্স না, অন্য ম্যাম কোর্সও একটু ওটা। মানে আমাদের এই মানে এমএস পাওয়ার পয়েন্ট আর প্রেজেন্টেশনের মানে পার্থক্য বা সুবিধাটা কি ম্যাম? এমএক্স পাওয়ার পয়েন্টে যেটা দেখবেন কি, এই দেখেন স্লাইড গুলো খুব মোনোটোনাস হয়। আমার এখন সময় নাই। আচ্ছা আমি একটু দাঁড়া, আমার পেজে ওপেন আছে, আমি আপনাদের একটা স্লাইড দেখাতাম তাহলে আমার, আচ্ছা একটু সময় অ্যালাউ করেন, আমি একটু আমার প্রেজের একটা স্লাইড দেখাই আপনাদের, তাহলে বুঝবেন। দেখেন আজকে আমার ক্লাসে অলরেডি কিন্তু আমি একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে নেচার অফ ইকোনমিক্স, ম্যানেজারাল ইকোনমিক্স। সো ওখানে দেখেন ওটা একটু কাইন্ড অফ মোনোটোনাস ছিল। মোনোটোনাস মানে কোনো ভ্যারিয়েশন নাই, কোনো ট্রানজিশন নাই, এরকম টাইপের। তো দেখেন এইটা হচ্ছে, এই স্লাইডটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমার কলিগদের জন্য মেইনলি। এবং এটা দিয়ে ওই যে আমি বললাম যে আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে প্রেজেন্টটা অপারেট করতে হয়। তো জাস্ট এটা আমি একটা প্র্যাকটিস সেশন বা প্রেজেন্টেশন বানিয়েছিলাম। দেখেন এই স্লাইডটা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজি প্রেজেন্টেশন ফর জিবিএস বিজনেস স্কুলের জন্য আমরা একটা প্রেজি প্রেজেন্টেশন মেক করেছি। প্রথমে দেখতে পেলাম কি স্টাইল, অর্থাৎ প্রেজিতে কি কি ধরনের স্টাইল আছে সেটা, ব্যাকগ্রাউন্ড, টপিক, শেপ, কালার, টেক্সট সব আসবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ইনসার্ট। সো প্রেজিতে আমি কি কি ইনসার্ট করতে পারবো সেটা দেখছি। সো হিয়ার ইউ ক্যান ইনসার্ট ইমেজেস or you can insert icons. So in icons you can customize the cover. Then you can insert PowerPoint slide. Yes, your PowerPoint slide you can insert here. You can insert the chart. Chart means any kind of graph, or you can insert any kind of PDF. আমি কোনো PDF চাইলে সেটা ইনসার্ট করতে পারি। এই দেখেন একটা পাওয়ারপয়েন্ট স্লাইডের মধ্যে কিন্তু আরেকটা পাওয়ারপয়েন্ট স্লাইড ইনসার্ট করা যায় না, পিডিএফ ইনসার্ট করা যায় না, চার্ট ইনসার্ট করা যায় না, আইকন ইনসার্ট করা যায় না, ইমেজ ইনসার্ট করা যায়, বাকিগুলো কিন্তু কিছুই যায় না। সো এই বেনিফিটস গুলো আপনি প্রেজিতে পাচ্ছেন। তারপরে দেখলাম হাউ ইট ওয়ার্কস। সো আমরা দেখলাম, এরপরে দেখবো যে প্রাইজিটা কিভাবে শেয়ার করে সেটা আমি দেখাবো। দেন আসলাম হচ্ছে ক্রিয়েট হাউ টু সাকসিড। এখানে একটা ছোট্ট টিউটোরিয়াল আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবের একটা লিংক। এটা আমার নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করবে কত ফাস্ট এটা ওপেন হবে। আচ্ছা, সো দেখেন আমি এখানে খুব ইজিলি একটা ভিডিও কিন্তু এমবেড করে নিয়েছি আমার স্লাইডটাতে। দেন দেয়ার আর সাম ইস্যুস ইন প্রেজি। ইয়েস, দ্য ইস্যুস ইজ ইউ হ্যাভ টু বি অনলাইন when you made any kind of slide in Prezi. এটা আপনার মোবাইলে অ্যাপস আছে, মোবাইল অ্যাপস দিয়েও বানাতে পারবেন, কিন্তু অনলাইন থাকতে হবে, যেটা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কখনোই এই প্রবলেমটা আমরা ফেস করি না। আর লাস্টে হচ্ছে গিয়ে এটা দিয়ে আর একটা বেনিফিটস আছে, আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন and you can share it on your mail, Facebook, Instagram, WhatsApp, LinkedIn, whatever you want. So এখন দেখেন ওভারঅল যে আমি যে স্লাইডটা দেখালাম, আগের স্লাইডটা যতটা মোনোটোনাস ছিল এটা কিন্তু অতটা মোনোটোনাস ছিল না। এখানে খুব স্মুথ ট্রানজিশন ছিল, অ্যানিমেশন ছিল, আমি খুব ইজিলি ভিডিও ইনসার্ট করে ইভেন সেটা প্লেও করে দেখালাম, কিচ্ছু না করে জাস্ট একটা ক্লিক করছি, জাস্ট নেক্সট 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 এইভাবে যাচ্ছি। এই বেনিফিটস গুলো আপনি ইয়াতে পাবেন না, ওটাকে কি বলে পাওয়ার পয়েন্টে পাবেন না। এবং এইটা আর একটু বলি, এখানে মনে এটাও দেখছিলেন যে আমি স্লাইডটা বলছিলাম এবং পিছন থেকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে বর্ণনা দিচ্ছিলাম। আমি চাইলে যে যখন ভিডিও ক্রিয়েট করব এটা আমি করতে পারবো, যে আমার স্লাইডটা যাবে পিছন থেকে আমার ভয়েসটা আসবে, যেটা পাওয়ার পয়েন্ট স্লাইডে পসিবল না। অটোমেটিক্যালি আপনি একটা ভিডিও রেকর্ড করতে পারেন যেখানে আপনার স্লাইডটা যেতে থাকবে এবং আপনি আপনার মতো করে বর্ণনা দিচ্ছেন। এই বেনিফিটসটা আপনি কিন্তু প্রেজি থেকে পাবেন। সো এই বেনিফিটস গুলোর কারণে আমরা সাধারণত প্রেজিতে যাই, এবং যদি আপনি এটা ইফেক্টিভলি শিখতে পারেন, আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা প্রেজেন্টেশন প্রেজিতে দিয়ে দেখেন অফিসে, দেখবেন যে আপনার বসরাও খুশি হবে। দেখা গেল যে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি কিছুই করতেছেন না, ওখানে দেখা গেল যে আপনি যে স্লাইডটা ওপেন করে দেন সেখানে আপনি নিজে নিজে হাত নেড়ে নেড়ে কথা বলছেন, ওটা ভিডিওতে যাচ্ছে এবং স্লাইডও একা একা। অবভিয়াসলি আপনার বসরা অনেক খুশি হবে যে এটা কি করলো আবিদ।
বা ফারুক। ম্যাম একটা একটা স্লাইড যদি নিয়ে দেখাতেন, প্রথম ধরেন আমি একটা টাইটেল দিব। আমি ওটা বললামই তো, এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি এটা নিয়ে মানে পুরোটা একটু মেক করে করেই দেখাবো যেটা কিভাবে করবো। Okay. স্লাইডটা তো আমি জাস্ট এটা ফিনিশ একটা স্লাইড দেখালাম, এই ফিনিশ স্লাইডটা বানাতে আমার সময় লেগেছে। এই যে ইনসার্ট গুলো কিভাবে করেছে, অনেকগুলো অপশনস আছে, সেগুলো আমি একটু করে এটা একটা টিউটোরিয়াল আকারে বানিয়ে আপনাদেরকে দিব। ম্যাম আপনার কয়টা টিউটোরিয়াল আছে এটার উপরে? আমি আমি এরকম ছোট ছোট টিউটোরিয়াল বানাই রাখি, স্টুডেন্টদের জন্য বানাই, নিজের জন্য বানাই। এগুলো আবার আমাকে ইউনিভার্সিটি আমাকে থেকে যদি লিংক গুলো শেয়ার করতেন ম্যাম। আমি একটা একটা করে তাহলে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিব তাহলে। ঠিক আছে? আমার আর কিছু কিছু ঠিক আছে। টিউটোরিয়াল আছে, সেগুলো অবশ্য গুগল ক্লাসরুমের উপরে, যেগুলার একটা আপনাদের কাজে লাগতে পারে, যে সাবমিট করা গুগল ক্লাসরুম অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেস আপনার কাছে কেমন হবে, ওটার উপরে কিছু আছে। আর রুব্রিক্স এর উপরে কিছু আছে, যেগুলো আমি অ্যাজ এ টিচার এন্ড থেকে আমাদের হেল্পফুল হবে, এটা আপনাদের জন্য না। ম্যাম প্রিজিটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা খুবই মডার্ন আপডেট। হ্যাঁ, প্রেজে অ্যাকচুয়ালি একটা মডার্ন টুল। আর ম্যাডাম, হ্যাঁ হ্যালো বলেন। জি জি জি। ম্যাডাম, প্রিজি তো মনে হয় শেয়ারে তো কাজ করা যায় ম্যাডাম, মানে গ্রুপ আমি করে প্রেজে কিছু গ্রুপ, শেয়ারে কাজ হ্যাঁ করা প্রেজে যায়। তো শেয়ার করতে পারবেন। প্রেজের একটা ড্রব্যাকস আমি ওটা বলেছি, যেমন পাওয়ার পয়েন্ট স্লাইডটা অফলাইনে কাজ করা যায়, প্রেজে অফলাইনে কাজ করা যায় না। এছাড়া প্রেজের মোটামুটি আর মানে কোনো গ্রুপিয়াল ড্রব্যাকস, ভাবে ওয়ার্ক করা যায়। হ্যাঁ আপনি গ্রুপে কোলাবোরেট করতে পারবেন, যে দুইজন মিলে প্রেজে স্লাইড শেয়ার করে রাখলেন, তারা দুইজন মিলে আপনার সাথে আপনার স্লাইডে এডিট করতে পারবে, ইউজ করতে পারবে, সবই আছে। হুম হুম। শুধু জি, একটাই অসুবিধা, এটা যে ভালো আপনি দিক। আমার সাথেও শেয়ার করবেন, তখন আপনাকে আমার সাথে লিংকটা শেয়ার করতে হবে, এবং আমি সেই লিংক লিংকটা শেয়ার ক্লিক করতে। করলে আপনার ওই প্রেজেন্ট স্লাইডে চলে যাব। মানে ওটা পাওয়ার পয়েন্টের মতো কোনো ফাইল হবে না, ওটা একটা লিংক হবে, লিংক জেনারেট হবে, ওই লিংকে যে আমি দেখতে লিংক পাবো। জেনারেট এবং হবে, হ্যাঁ। হ্যাঁ, এবং আমাকে এই জন্য অনলাইন থাকতে হবে, মানে আমাকে যেমন, কাস্টমাইজ সবাই কাজ করবে, পরে যায় কাস্টমাইজ হয় আর কি হ্যাঁ একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওখানে অনলাইনে আমি দেখতে পারবো, এবং আপনি ওখানে আমাকে অপশনও দিতে পারেন যে আমি শুধু ভিউ করতে পারবো না, আমি এডিট করতে পারবো, কমেন্ট করতে পারবো, সবই এগুলাও থাকবে। জি ম্যাম। জি ম্যাম। কিন্তু ম্যাম ড্রব্যাকসটা প্রেজেন্টেশনের সাথে হচ্ছে, সাথে ভয়েসও যাবে, ওটা শিখতে হবে। হ্যাঁ ওটাও শিখাবো। ড্রব্যাকসটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রেজি আপনার ওই যে অনলাইন ছাড়া কাজ করা যায় না, পাওয়ার পয়েন্টে যেটা সমস্যা নেই, এছাড়া আর কোনো ড্রব্যাকস আমি প্রেজি পাই না। আর আপনাদের জন্য ইউনিভার্সিটি থেকে সে চেষ্টা করছে প্রেজির হয়তো অফিসিয়াল অ্যাকাউন্ট কিনে দিবে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রি প্রেজির যে আদার্স আরো কিছু ফিচার আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না, সেগুলো তখন ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ কথা হলো, প্রেজে নিয়েও কথা হলো। আর আমি চেষ্টা করবো যে টিউটোরিয়ালটা, ওই যে বললাম যে আমার ভয়েসের কারণে আমি একটা টিউটোরিয়াল আসলে স্কিপ করে গিয়েছি, আমি ওটা দিচ্ছি না, তো আমি আরেকটা নতুন করে মেক করে ওকে ম্যাম, আসসালামু আপনাদের সাথে আলাইকুম। শেয়ার করব। ওকে, ভালো থাকেন তাহলে সবাই।